আসসালামু আলাইকুম সবাইকে। আমি হচ্ছে গিয়ে মাকসুদ, ডেভিস স্কিলের ইউএক্স ইনস্ট্রাক্টর। ওকে, লেটস স্টার্ট। তো যে টপিকটা নিয়ে আজকে আমি কথা বলার জন্য খুব ইন্টারেস্ট ফিল করছিলাম সেটা হচ্ছে ফর্ম। ডিজিটাল প্রোডাক্টের মধ্যে ফর্মের বাইরে মানে আমি যদি বলি প্রোডাক্ট ম্যাক্সিমামই কন্টেন্টই হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপ করে একটা ইউজার, এবং এই ফর্ম বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে ফিল আপ করায় নেয়। ঠিক আছে, আমরা মাঝে মাঝে বুঝিও না যে আমরা একটা ফর্ম ফিল আপ করতেছি। তো জিনিসগুলো ওই লেভেলে চলে গেছে। এই জন্য সবাই বলে যে এনি কাইন্ড অফ ফর্ম ইজ এ কনভারসেশন বিটুইন এ সিস্টেম অ্যান্ড এ হিউম্যান। তো যখন একজন ইউজার একটা ফর্ম ফিল আপ করে তখন সিস্টেমের সাথে বেসিক্যালি সে কথা বলে। আমি আপনাদের সাথে এখন যেরকম কথা বলছি, একটু আগে আপনারা আমার সাথে খুব ভালো ইন্টারেক্ট করছিলেন। এখন তো করবেন না, কজ এখন ওয়ান ওয়ে কনভারসেশন, আমি বলবো খালি। কিন্তু ডিজিটাল প্রোডাক্টের মধ্যে এটা আছে, ঠিক আছে, ওয়ান ওয়ে থাকে। কিন্তু ফর্ম কিন্তু অলওয়েজ কনভারসেশন, আপনাদের মাথায় ঢুকায় নেন। ফর্ম মানেই হচ্ছে কনভারসেশন উইথ সামওয়ান, দ্যাট ইজ বেসিক্যালি দ্য সিস্টেম। দ্যাট সিস্টেম ওন্ড বাই এ পিপল আর এ কোম্পানি, তাদের সাথে আপনি কথা বলবেন। ঠিক আছে, কনভারসেশন। তো কনভারসেশন যদি আপনারা মাইন্ড মানে আপনার ব্লাডের মধ্যে ঢুকায় নেন, আপনি একটা ফর্ম ডিজাইন করবেন যেটা বেসিক্যালি ইউজারের সাথে একটা কনভারসেশন টুল হিসেবে কাজ করবে, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ডিজাইন করার অনেক সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে স্টার্ট দেন। আমরা এমনিতে কিছু ফর্মের কম্পোনেন্ট নিয়ে কথা বলি যেগুলো আপনারা এরকম মানে টেকনিক্যাল টার্ম গুলো জানলেও কি না জানলে, তবে এই ফিল্ডে কাজ করতে গেলে এই টেকনিক্যাল টার্ম গুলো অবশ্যই জানা লাগবে। অ্যাজ আপনারা জানেন যে ফিল্ডে আপনারা যান না কেন, আপনার ফিনান্সে যান, আপনার মার্কেটিং এ যান, আপনারা ডেভেলপমেন্টে যান, ওদের কিছু টেকনিক্যাল ওয়ার্ড আছে যেগুলো হিউম্যান ল্যাঙ্গুয়েজের মতো না। ঠিক আছে, ওকে, তো লেটস স্টার্ট। আমি এখানের মধ্যে চারটা ছয়টা চারটা পাঁচটা সাতটার মতো কম্পোনেন্ট এখানে হাইলাইট করেছি। একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে গিয়ে আমার এই ফর্মের মধ্যে যতগুলো ফর্ম ফিল থাকবে এটা আমি কিভাবে অর্গানাইজ করলাম, কতটা লজিক্যালি আমি হচ্ছে অর্গানাইজ করলাম এবং তাদেরকে কানেক্ট করলাম। এই লজিক্যাল ব্যাপারগুলা হচ্ছে গিয়ে আপনি কোন ফিল্ডের পরে কোন ফিল্ড রাখবেন সেই জিনিসটা র্যান্ডমলি রাখলে হবে না। আমরা কাজ করতে গেলে সবাই লজিক্যালি কাজ করার চেষ্টা করি এই জায়গাটার মধ্যে। যা স্ট্রাকচার সেই জিনিসটাই মিন করে। ইনপুট ফিল্ড, যে জায়গাটার মধ্যে ইউজার কিছু ডেটা দিবে, সে ডেটা টেক্সট হতে পারে, নাম্বার হতে পারে, এটা একটা পাসওয়ার্ড হতে পারে, চেকবক্স হতে পারে, রেডি বাটন হতে পারে, প্রোগ্রেস বার হতে পারে, সবগুলোই ইনপুট ফিল্ড হিসেবে। ফিল্ড লেভেল, কোন একটা টেক্সট বক্সের উপরে যে টাইটেলটা থাকে সেটাকে আমরা ফিল্ড লেভেল বলি। অ্যাকশন বাটন, বুঝতেই পারতেছেন একটা ফর্ম সাবমিট করার জন্য অবশ্যই একটা অ্যাকশন বাটন থাকা লাগবে। তাহলে আপনি যেটা দিচ্ছেন সেটা তো সেটা সিস্টেমের কাছে পৌঁছানোর জন্য একটা বাটন প্রেস করে আপনাকে সিস্টেমকে দিয়ে দেওয়া লাগবে, নাও আমার কাছ থেকে যা যা পেলাম তোমাকে আমি দিয়ে দিলাম, এবার যা যা নেওয়ার নিলা তুমি এখন। ফিডব্যাক, যখন আপনি কোনো ফর্ম ফিল আপ করবেন, কোনো ফিল্ড ফিল আপ করবেন, তখন সিস্টেম কিন্তু আপনাকে আপনাকে একটা ফিডব্যাক দিতে হবে। ঠিক আছে, এখন যেমন সবাই চুপ, কিন্তু আমরা যদি এখন সামনাসামনি কথা বলতাম, আমি কথা বললে কারো চোখের এক্সপ্রেশন চেঞ্জ হতো, কারো ফেসের এক্সপ্রেশন চেঞ্জ হতো, কেউ একটু হুহা করতেন। দ্যাট ইজ বেসিক্যালি ফিডব্যাক, দ্যাট এনকারেজেস মি আমি প্রপার ওয়েতে কথা বলতেছি। কারো কি ভ্রু কুচকায় গেছে, কপাল কুচকায় গেছে, আমি আমার কথার ডিরেকশনই তখন চেঞ্জ করে দিতাম। ঠিক আছে, সো যখন সিস্টেমের সাথে কথা বলবেন অ্যাজ ইট ইজ নট হিউম্যান, দ্যাট মিনস ও যখন একটা ফর্ম ফিল আপ করবে অবশ্যই কিন্তু সিস্টেম তার যে কোনো অ্যাক্টিভিটিতে একটা ফিডব্যাক দেওয়া লাগবে। সেই ফিডব্যাকটা ভিজুয়ালিও হতে পারে, ফিডব্যাকটা অডিও ফিডব্যাকও হতে পারে। অডিও ফিডব্যাকটা খুব অ্যাডভান্স লেভেলের। এই যে বিভিন্ন রকমের ফিডব্যাক আমরা পাই ডেস্কটপ ল্যাপটপের মধ্যে, এগুলো অ্যাডভান্স লেভেলের, সেগুলো আমরা ওই লেভেলের ফর্মের মধ্যে আমরা এখনো যাবো না। ভিজুয়াল ফিডব্যাক গুলো সবচেয়ে বেশি মানে ডিজাইন করা আমাদের জন্য ইজি। অ্যাসিস্ট্যান্স, একটা একটা ফিডব্যাক গুলা কি জিনিস আপনারা দেখলেই বুঝতে পারেন, আপনারা এগুলো দেখে দেখে অভ্যস্ত। আমি জাস্ট এক্সাম্পল গুলো যখন দেখাবো তখন বুঝে ফেলাতে পারবেন। অ্যাসিস্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে একটা ফর্ম ফিল আপ করার সময়, ঠিক আছে, মাঝে মাঝে কিছু কিছু কমপ্লিকেটেড ফর্ম থাকে যেটা বুঝে না যে এখানে আমি কি টাইপের ডাটা দিব, অবশ্যই সেখানে অ্যাসিস্ট্যান্সটা খুব ইম্পর্টেন্ট। এটা হেল্প টেস্ট নামে পরিচিত জেনারেলি। ঠিক আছে, মাঝে মাঝে কিছু জিনিস ইউজাররা বুঝে ফেলে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমরা এখন অনেক অ্যাডভান্স। ঠিক আছে, সো অ্যাসিস্ট্যান্সটা মাঝে মাঝে কিছু কমপ্লিকেটেড ফিল্ডের জন্য দরকার হয়। এটা আমরা যারা ম্যাথস পিপল তাদের জন্য না হলেও আপনি একটু থিঙ্ক করেন যে একটু কমপ্লিকেটেড সিস্টেম লাইক একটা অ্যাকাউন্টিং এর একটা সফটওয়্যার, ঠিক আছে, অথবা মনে করেন বাংলাদেশ গভর্নমেন্টের এনবিআর এর একটা সফটওয়্যার, অথবা হচ্ছে গিয়ে আহ, সংসদ ভবনে কিছু সফটওয়্যার ব্যবহার করা হয়, ওগুলাতে খুব টেকনিক্যাল টার্ম ইউজ করে। এবং যারা কম্পিউটার অপারেটর, অথবা মনে করেন মন্ত্রী লেভেলে, অথবা মনে করেন সিনিয়র সচিব লেভেলে, তারা তো হচ্ছে টেকনিক্যাল ফিল্ডের লোক না। ঠিক আছে, তো ওরকম ইউজার ল্যাঙ্গুয়েজে সাধারণত ফর্ম ফিল গুলা দেওয়া সম্ভব হয় না, তখন
অবশ্যই আপনাকে তাদের ফর্ম ফিল আপের সাথে অ্যাসিস্ট্যান্সটা রাখতে হবে, যাতে তারা কমফোর্টেবলি কাজটা করতে পারে। আপনি এখন কোন একটা মন্ত্রীকে, কয়েকদিন আগে আমি একটা প্রোডাক্টের সাথে ছিলাম, সেটা হচ্ছে গিয়ে সংসদ ভবনের প্রশ্নোত্তর পর্ব হয় না, বিভিন্ন মন্ত্রীকে প্রশ্ন করে বিভিন্ন জন, তো ওই প্রশ্ন কিন্তু ইনস্ট্যান্ট না, ওটা কিন্তু আগেই সাবমিট করা লাগে, আপনারা যদি জানেন। তো আগে যে সাবমিট করে ওটাকে ফিল্টারিং করে, ঠিক আছে, কে কে প্রশ্ন করতে পারবে ওই সেশনের মধ্যে, সেগুলা আগেই ডিফাইন করা হয়, তারপরে হচ্ছে অধিবেশনটা বসে। তো ওই ওই প্রশ্নের জন্য, কোশ্চেন আর অ্যান্সার ম্যানেজমেন্টের জন্য সংসদ ভবন একটা ফর্ম, আমি বেসিক্যালি এটা ডিজাইনে কাজ করেছে। তো ওইখানে একটু খেয়াল করে দেখেন, এই ফর্মটা কিন্তু মানে এই প্রোডাক্টটা কিন্তু প্রাইম মিনিস্টার ইউজ করবে, এবং মন্ত্রী ইউজ করবে, সচিব ইউজ করবে। ঠিক আছে, তারা তো রাজনীতি নিয়ে ব্যস্ত, তারা দেশ নিয়ে ব্যস্ত, তারা একটা এরকম একটা মানে প্রোডাক্ট ইউজ করার জন্য কে টেকনিক্যাল জিনিস, ওই জায়গাটার মধ্যে কোন লেভেলে আমাদেরকে অ্যাসিস্ট্যান্স অথবা ইউজার ফ্রেন্ডলিনেস রাখা লাগছে। বুঝতে পারতেছেন তো, সব সময় কিন্তু সব ইউজারের জন্য সবকিছু লাগবে না। তো এখানে যে একটা কথা বললাম, সব ইউজারের জন্য সবকিছু লাগবে না, দ্যাট মিনস আপনাকে কনটেক্সটটা মেনটেন করতে হবে। খুবই খুবই ইম্পর্টেন্ট, কার জন্য বানাচ্ছেন তাদেরকে ভালো মতো জানেন, ডিজাইন করা আপনার জন্য অনেক ইজি হবে। যাদেরকে না জেনে প্রোডাক্ট ডিজাইন করেন, প্রোডাক্ট ফেল করা কোনো ব্যাপার না, খামাখা টাকাটাই নষ্ট হবে কোম্পানি। ঠিক আছে, এরকম প্রচুর এক্সাম্পল আছে, আমি এক্সাম্পল দিতে পারবো কয়েকটা কতক্ষণ পর। ভ্যালিডেশন, অটোমেটিক চেক দ্যাট এনশিওর দ্য ইউজার ডাটা ইজ ভ্যালিড। ফর এক্সাম্পল, আপনি একটা আপনি একটা মোবাইল মোবাইল ফিল্ডে মোবাইল ডাটা দিলেন, ঠিক আছে, মোবাইল ডাটা আপনি 11 ডিজিটের জায়গায় 10 ডিজিট দিলেন। তো এই জায়গাটা যেটা হলো, ফর্মের যদি আমি ভ্যালিডেশন রেখে দিই, পরবর্তী ফিল্ডে যাওয়ার সময় কিন্তু সে বলে দিবে, যে গেলেই কিন্তু সে বলে দিবে আপনি এখানে একটা ডাটা কমতেছে। সো ইচ এন্ড এভরি টাইম ভ্যালিডেশন খুব ইম্পর্টেন্ট। ভ্যালিডেশন না করে দিলে ইউজারকে কিন্তু কাজটা আরেকবার রিপিট করা লাগবে। ফর্ম ভ্যালিডেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট হিয়ার। সো আপনারা এই 7টা কম্পোনেন্ট খুব মাথার মধ্যে রাখবেন। এগুলো খুব হাই লেভেলের টার্ম, যেগুলো আমরা খুব লোয়ার লেভেলে গিয়ে ইনকর্পোরেট করবো। তো আমি যেটা বলতেছিলাম, যে ফর্ম ইজ এ কনভারসেশন বিটুইন এ সিস্টেম এন্ড ইউজার, এটা আমি খুব বেশি করে আপনাদের বলছি। আর সেকেন্ড যে পয়েন্টটা আমি এটা হাইলাইট করতে চাই, যাই করেন না কেন, মেক থিংস ইজি ফর দ্য ইউজার, মেক থিংস ইজি ফর দ্য ইউজার এন্ড অলওয়েজ ফোকাস দ্য ইউজার। কার জন্য বানাচ্ছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি ইউনিভার্সিটির 4th ইয়ারের স্টুডেন্টের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন, না আপনি হচ্ছে বেকার যারা তাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন, না আপনি হচ্ছে গিয়ে যারা নতুন বিয়ে করেছে অথবা বিয়ের 1 থেকে 1.5 বছর হয়েছে, এই টাইপের কাপলদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন। অবশ্যই এই টাইপের এদের জন্য প্রোডাক্ট আছে না মার্কেটে? অবশ্যই আছে। যারা এখনো বিয়ে করে নাই, বিয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য প্রোডাক্ট বানাচ্ছেন। প্যারেন্টিং প্রোডাক্ট বানাচ্ছেন কাদের জন্য? ঠিক আছে, যারা মনে করেন 2-3 বাচ্চার বাপ মা হয়ে গেছে, তাদের কিন্তু প্যারেন্টিং এর করে দরকার নাই, কারণ তারা অলরেডি 2-3টা বাচ্চা অলরেডি পেরে ফেলা, মানে লালন পালন করে ফেলাইছে। কিন্তু যারা প্যারেন্টিং এর জন্য, যারা নতুন বাবা মা, তাদের বয়স রেঞ্জ কিরকম, ঠিক আছে, তাদের আর্নিং, তাদের নলেজ লেভেল, কোন ডিগ্রি পাস করছে, তারা তারা কি করতেছে, তাদের ইনকাম কেমন, এই টাইপের এই নলেজ গুলো কিন্তু অবশ্যই আপনাদের নিয়ে তারপরে কিন্তু আপনাদের ডিজাইন করতে হবে প্রোডাক্টটা। ওকে, সো এই যে 3 নাম্বার পয়েন্ট আমি বলেছি যে বেস্ট প্র্যাকটিস ডোন্ট ওয়ার্ক দ্য সেম অন অল সাইড। মানে এখানে আমি ইজ কন্টেক্সচুয়াল, আমি এখানে যে ফর্মের জন্য যে প্র্যাকটিসের কথাগুলো বলবো, মোস্ট অফ দ্য টাইমস নেগেটিভ গুলো দেখাবো, যেটা আপনারা অবশ্যই এগুলা ওভারকাম করার চেষ্টা করবেন, কিন্তু এটা সব জায়গায় খাটবে না, সবার জন্য খাটবে না। ইউজার স্পেসিফিক, প্রোডাক্ট ইজ কন্টেক্সচুয়াল। ঠিক আছে, ওকে, মুভিং অন। আমিও জানি, আপনি জানেন লেস ইজ মোর। তো লেস ইজ মোর এর ব্যাপারগুলা অনেকগুলো জায়গাতে, প্রোডাক্টের ডিজাইনের কথা বলেন, একটা প্রোডাক্ট, একটা মানে অ্যাপের ফ্রন্টের লেন্থ কতটুকু হবে, এগুলোর উপর অনেক কিছু লেসের ব্যাপারগুলো কাজ করে। ফর্মের ক্ষেত্রে ফর্মের ফিল্ড কম্পোনেন্ট কয়টা রাখবো, সেটার ক্ষেত্রে লেস ইজ মোর কোন লেভেলে। যে প্রথম যে এক্সাম্পলটা, আমি এখানে যে ডাটাগুলো দেওয়া আছে, এগুলো সবই হচ্ছে রিসার্চ থেকে পাওয়া। কারা রিসার্চ করেছে সেগুলার আমি ইনফরমেশন এখানে দিতে পারি নাই টাইম শর্টেজের কারণে, কিন্তু এগুলো সবই ট্রু ডাটা। ঠিক আছে, বাট একটু আগের ডাটা, সাধারণত হচ্ছে গিয়ে আপনার এই ডাটাগুলো পাবলিকলি অ্যাভেলেবল যে করবে, সাধারণত এগুলা রিসেন্ট ইয়ারে পাওয়া যায় না, কজ এগুলো খুবই ইন্ডাস্ট্রি স্পেসিফিক এবং পার্টিকুলার ক্লায়েন্টের জন্য করা, যারা হচ্ছে গিয়ে এই ডাটাগুলো কখনো পাবলিকলি শো করতে পারে না। কজ কোনো একটা অর্গানাইজেশন যখন এটা রিসার্চ চালায়, তাদের নিজের প্রোডাক্টের উপর এটা চালায় এবং তারা কখনো কম্পিটিটরের রেজাল্টটা জানতে দেয় না। তো আমরা যখন কোনো রিসার্চ ডাটা পাই, ঠিক আছে, তখন একটু বুঝতে হবে এই ডাটাগুলো পাবলিকলি অ্যাভেলেবল করতে হলে কোন টাইপের ডাটা ওরা হাইড করে তারপর অ্যাভেলেবল করে, অথবা কোন ইন্ডাস্ট্রি স্পেসিফিক, লাইক বাংলা লিঙ্ক কোনো যদি আজকে ইয়ে করে, কোন একটা রিসার্চ করে, এটা ডাটা ক্যান ইউ ইমাজিন কত বছর পর পাবলিকে আসতে পারে, কিন্তু সেটা পর কম্পিটিটিভ কোনো কাজেই লাগবে না। তো লেটস স্টার্ট দেন। আমি প্রথমে যে ইনফরমেশন 5 ফিল্ড
5 field form outperform a 9 field form, মানে এরকম একটা স্টাডি ছিল যে 9টা ফিল্ডের একটা ফর্মকে যদি 5টা ফিল্ডে নিয়ে যাওয়া হয়েছে তখন দেখা গেছে যে 30% মোর এফিসিয়েন্ট ফর্মটা হয়ে গেছে। এফিসিয়েন্সি এখানে হচ্ছে কি আপনার কি কি প্যারামিটার গুলা কি, প্রসেস, হিউম্যানের মধ্যে যে ডাটাটা প্রসেস হয় সেটা, তারপরে হচ্ছে গিয়ে আপনার কমপ্লিশন কত দ্রুত কমপ্লিট করতে পারতেছে, স্ক্যানটা কত দ্রুত হচ্ছে, এগুলো অনেকগুলো প্যারামিটার হিসাব করে তারা হচ্ছে 34% দেখেছে ইনক্রিজ করছে। এটি হিউজ থিং। তারপর আরেকটা যেটা ইনফরমেশন সেটা হচ্ছে গিয়ে 11 feet contact form এর কথা বলতেছে, was replaced with 4 field version and form completion increased by the 160%। ঠিক আছে, তো 11 ফিল্ডের একটা ফর্মকে 4 ফিল্ডে আনা কি পসিবল? অবশ্যই পসিবল। এই জায়গাটার মধ্যে অনেকগুলা বিষয় আছে যেটা আপনার কনসিডার করলে আনা পসিবল কোনো ব্যাপারই না, কিন্তু এটার এনর্মাস, মানে একটা ইউজার তার 160% টাইম সেভ হচ্ছে। আমরা তো একটা কোনো একটা প্রোডাক্টের ফর্ম ফিল কেউ খুশি মনে করে না, না পারতে করি, ঠিক না? না পারতে কিন্তু একটা ফর্ম ফিল করি। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে ওরা গেস্ট ইউজার যদি হয়, লগ ইন ছাড়া কোনো প্রোডাক্ট যদি থাকে আমরা ধূপ করে ঢুকে যাই, কেউ কিন্তু লগ ইন করে অথবা রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট ঢোকার জন্য ইয়া না, এক্সেপ্ট সেটা যদি খুব বেনিফিশিয়াল না হয়। লাইক হচ্ছে গিয়ে বাংলাদেশের যেটা এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেগুলো আছে তাদের একেবারে ম্যান্ডেটরি করতেই হবে, আর যদি না হয়তো আমরা কেউ কোনো আইনারি ফেনারি কিছু ছাড়াই ঢুকে যেতাম আর কি। তো এই যে ইউজ থিং। আরেকটা যেটা খুবই, এটা এই ইনফরমেশন সবাই জানে, এক্সপেডিয়া একটা কোম্পানি, সেখানে হচ্ছে বুকিং দেওয়া হয় আর কি। তাদের ফর্ম ফিল্ডের মধ্যে কোম্পানি নেম লেখা ছিল, এটা তারা একসময় মুছে দিচ্ছিল, মুছে তাদের 12 মিলিয়নের মতো রেভিনিউ তারা ইনক্রিজ করতে পারছে। আপনি এমনি বুঝতে পারেন, একটা জায়গায় আমি বুকিং দিব, একটা হোটেল অথবা রুম বুকিং দিব, কোম্পানির নেম লেখাটা, তার মানে আপনি বুঝছেন ইন্ডাস্ট্রিটা কত ছোট করে ফেলেছি আমি। আজকে আমি একটা ব্যক্তি যে হচ্ছে কোন একটা হোটেল বুকিং দিব, আমি তো কোম্পানি না, তাহলে আমার টাকাটা কেউ পাইলো, এক্সপেডিয়া পাইলো অথবা হোটেল পাইলো? পাইলো না। কিন্তু জাস্ট কোম্পানি ফিল্ড নেমটা উঠাই দেওয়ার কারণে কি পরিমাণ সে হচ্ছে গিয়ে বিজনেস জেনারেট করতে পারছে। ঠিক আছে, সো হিউরিস্টিক যেটা সেটা হচ্ছে রিমুভ ইউজলেস এন্ড ইউজলেস ফিল্ড। যত ইউজলেস আপনারা রিসার্চ করেন, আপনারা হচ্ছে অপটিমাইজ করেন ফর্মগুলো যেগুলো এক্সিস্টিং আছে। দুইটা পার্ট, ফর্ম ডিজাইন করা আর এক্সিস্টিং একটা ফর্মকে হচ্ছে অপটিমাইজ করা। ডিজাইন করার সময় অবশ্যই আপনি এগুলো মাথা রেখে ডিজাইন করবেন, আর অপটিমাইজ করার যদি প্রয়োজন হয় যে একটা এক্সিস্টিং ফর্ম আছে এটাকে আরো এটার বেটার কিভাবে এফিশিয়েন্ট করা যায়, ঠিক আছে, সেটার জন্য হচ্ছে কি আপনারা এগুলা মাথা মধ্যে যত 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 কমাইতে পারেন, ঠিক আছে। ওকে, তবে একটা জিনিস আপনারা মাথার মধ্যে রাখবেন, ইন্ডাস্ট্রির বিজনেস যার যার প্রোডাক্ট তারও কিন্তু একটা নিড থাকে, ইউজারের ইনফরমেশন আমার লাগবে, আদারওয়াইজ আমি ইউজারের কে রিচ করতে পারবো না, আমার মার্কেটিং অ্যাক্টিভিটি হবে না, আমার কাছে ইউজারের প্রপার ডাটা আসবে না। দ্যাট শুড বি কনসিডার, সেটাও কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। তো এই জায়গাটার মধ্যে ট্রেড অফের কিছু ইস্যু থাকে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তো ইউএক্স কিছু ব্যাড প্র্যাকটিস আছে যেগুলো ইন্ডাস্ট্রিতে বিজনেসের জন্য ব্যবহার করা হয়, ইউজাররা পছন্দ করে না, সেই লার্নিং গুলাও মোটামুটি আমরা আমরা কোর্সেতে এগুলা প্র্যাকটিস করবোই। আপনারাও হচ্ছে গিয়ে অনলাইনে এগুলো একটু ঘাটবেন যে ইউএক্স এর ব্যাড প্র্যাকটিস গুলা যেগুলো আছে, যেগুলা ইউজাররা পছন্দ করে না, সেগুলা কি। ওকে, মুভিং ফরওয়ার্ড, এটা একটা ফর্ম ফিল, জাস্ট একটা ফিল্ড মাত্র দিয়ে আমি কিন্তু প্রোডাক্টে ঢুকে যেতে পারতেছি, ইউর ওয়ার্ক ইমেল। ওকে, এই জায়গাটার মধ্যে বোঝা যাচ্ছে যে এখানে ডেট অফ বার্থ এবং হচ্ছে গিয়ে ফিল্ড আমি কমে ফেলাইলাম, যদিও এখন আর ডান বাম পাশে যেই ডেট অফ বার্থের ডেট মান্থ এগুলো এখন আর দেখা যায় না, ঠিক আছে। তো আমি যে এক্সাম্পল হিসেবে আনলাম, আজকালকে এগুলোকে দেখা যায়, যদি দেখা যায় তারা মনে করবেন দে ডিডন্ট কনসিডার দ্য ইউজার, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন ইমপ্রুভমেন্টটা কোন জায়গায় হয়েছে, তিনটা ফিল্ড থেকে আমি একটা ফিল্ড, ডেট অফ বার্থ, ঠিক আছে, টাইম অফ অ্যারাইভাল, ঠিক আছে, এটা কমে ফেলাইছি এই জায়গাটার মধ্যে তিনটা ফিল্ড থেকে। তো এটা এখনকার সব প্রোডাক্টের মধ্যেই করে, এটা নতুন কিছু না। সো সেকেন্ড হচ্ছে গিয়ে সিঙ্গেল কলাম মাল্টি কলাম। তো মাঝে মাঝে দেখা যায় যে মোবাইলের ক্ষেত্রে তো মাল্টি কলাম একেবারেই হারাম, ডেস্কটপের ক্ষেত্রে মাল্টি কলাম করার পসিবিলিটি হয়। এখন যদি বলা হয় মাল্টি কলাম কখন হয়, জেনারেলি আপনারা দেখবেন যখন চেক আউটে যান তখন এরকম মাল্টিপল কলাম হইতে পারে আর কি, তবে আপনারা অ্যাভয়েড করবেন এবং সিরিয়াসলি আপনারা অ্যাভয়েড করবেন, ঠিক আছে। এখানে একটা ডেটা বলছে 15.4% ফাস্টার হয়। এই ফাস্টিং এর ব্যাপারটা কিন্তু ফাস্টার যে হচ্ছে এটা ইউজার কিন্তু বুঝে না, কিন্তু একটা একটা ডিলাইটনেস তাদের মধ্যে কাজ করে, ঠিক আছে। সো আপনারা সিঙ্গেল ফর্মের উপর সবচেয়ে বেশি চেষ্টা করবেন মনোযোগ দিতে। এখন সিঙ্গেল ফর্মের মধ্যে যদি মনোযোগ দেন তাহলে আমি ওটা তো রাখছি যে এই জায়গাটার মধ্যে প্রথম ফিল্ড, দ্বিতীয় ফিল্ড, তৃতীয় ফিল্ড, চতুর্থ ফিল্ড অবশ্যই লজিক্যালি আপনাকে বুঝাতে হবে। সেকেন্ড হচ্ছে কি গ্রুপিং করতে হবে। যদি ফর্ম ফিল্ডে অনেকগুলো যদি বেড়ে যায়, লাইক আপনার ফর্ম ফিল্ড আছে হচ্ছে গিয়ে 12 অথবা 13টা ফর এক্সাম্পল, হ্যাঁ, চেক আউটে এরকমই থাকে,
আপনি এগুলোকে গ্রুপিং করেন, আপনি এগুলাকে স্টেপের মধ্যে ঢুকাই দেন, মানে 2-3টা স্টেপে কমপ্লিট করবে। আবার যদি স্টেপে যদি প্রবলেম থাকে আপনি গ্রুপিং করেন, গ্রুপিং করে করে হচ্ছে কি আপনি এগুলাকে গুছান। ইউজার একটু রিলিজ ফিল করবে, যে বুঝবে যে কোন জায়গায় সে আছে। ঠিক আছে, সো এই এক্সাম্পল গুলো সামনে আছে অবশ্য। সেকেন্ড হচ্ছে গিয়ে সেটিং দ্য ডিফল্ট ভ্যালু। যদি আপনি আইপি অ্যাড্রেস দিয়ে কোনো মতো হচ্ছে কি কোনো ফিল্ডে ডাটা নিয়ে যেতে পারেন, নিয়ে নেন, ইউজারকে সিলেক্ট করতে ইউজ করতে দিয়েন না। ড্রপ ডাউন থেকে যেমন কান্ট্রিটা, ক্যান ইউ ইমাজিন কতগুলা কাজ করা লাগে। মোবাইলের ক্ষেত্রে তো অনেক ইউজ, স্ক্রল করে করে করে। আর না হলে ডেস্কটপের ক্ষেত্রে আমরা কিবোর্ড লেখে লাগি, বাংলাদেশ হলে বি প্রেস করি অনেকে। আমি কয়েকদিন আগে প্রোডাক্ট ইউজ করলাম, বি প্রেস করেও কাজ করে না, আমাকে মাউস স্ক্রল করে করে কাজ করা লাগতেছে। লেটেস্ট আমি ভুলে গেছি প্রোডাক্টটা। ঠিক আছে, এই যে মানে নেগেটিভ গুলো আজকাল মনে থাকে, কারোই মনে থাকে না, প্রোডাক্ট থেকে বের হয়ে যায়। ওকে, সো আপনারা মাথার মধ্যে রাখবেন যত পসিবল হয় আপনারা ইউজারকে ডিফল্ট ভ্যালু যেগুলো দেওয়া পসিবল। আরেকটা হচ্ছে অটোফিল, সেটাও আমি আসতেছি, এগুলা দিয়ে দেন যাতে হচ্ছে ওর মানে ম্যান্ডেটরি ফিল্ড যদি পসিবল হয় তাদেরকে আপনি ফেচ করে নিয়ে দেন, তাহলে হচ্ছে কি অনেক ভ্যালু ক্রিয়েট হবে তাদের জন্য। যারা হচ্ছে কি একটু পাওয়ার ইউজার তাদের কথা কিন্তু মাথায় রাখতে হবে। পাওয়ার ইউজার মানে আপনারা সবাই পাওয়ার ইউজার, আপনারা মোবাইল অ্যাপ যে ডেস্কটপ এগুলো ইউজ করে মানে দুরন্দম অবস্থা আপনাদের। ঠিক আছে, তা আপনারা কোনো মানে তাদের জন্য হচ্ছে কিন্তু বেনিফিট রাখতে হবে, মানে কিবোর্ড দিয়ে না করে মানে মাউস দিয়ে না দিয়ে কিবোর্ড দিয়ে টাপ 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 করে যদি আপনার একটা ফর্ম ফিল থেকে আরেকটা ফর্মে চলে যেতে পারেন, এটা কিন্তু আপনার জন্য অনেক রিলিফ। ট্যাব এগুলো হাবি জাবি এইসব ব্যবহার করে আপনার লাইক এই জায়গাটার মধ্যে দেখা গেছে আমি 18 তারিখ থেকে কিবোর্ড দিয়েই কিবোর্ডের মানে ডাউন বাটনটা করে 25-এ গেলাম, তারপর এন্টার টিপ দিলে আমার ডেট হয়ে গেল। ট্যাব দিয়ে দিয়ে আমি নভেম্বর মানে ইয়ারে চলে গেলাম। তো এই ফাংশনালিটি গুলা কিন্তু ব্যাক এন্ড থেকে অথবা ফ্রন্ট এন্ড টেকনোলজি নিয়ে কাছে থাকবেন, তাদেরকে কিন্তু বলে দিতে হবে। এটা ডকুমেন্টেশনের পার্ট, এটা ইউআই এর পার্ট না, এটা ইউআই ডকুমেন্টেশনের পার্ট, যে হ্যাঁ আমাকে কিন্তু কিবোর্ড এনেবলড রাখতে হবে আমার ফর্মের মধ্যে। ঠিক আছে, এগুলা চেকিং এর অবশ্যই আপনারা চেক করবেন যখন প্রোডাক্টটা ফ্রন্ট এন্ডটা করা হবে। ওকে, এটার কথা আমি বলতেছিলাম যে অর্ডার দা ফ্রম লজিক্যালি এবং রিলেটেড ইনফরমেশন গুলো আপনারা গ্রুপ করবেন। সেকেন্ড এক্সাম্পল যেটা দেখেন, পার্সোনাল ইনফরমেশন, অ্যাকাউন্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা কত সুন্দর করে হচ্ছে 3টে আলাদা সেগমেন্ট করার কারণে এটা মনোটোনাসও লাগতেছে না, একটু সুন্দরও লাগতেছে দেখতে। আর ডেফিনেটলি হচ্ছে কি আর অনেকগুলো ভুলও আছে, ডেট অফ বার্থ দেখছেন এগুলো অনেক আগের আগের ডিজাইন। তো তো আমি জাস্ট এই যে এই এক্সাম্পলটা আমি নিয়েছি জাস্ট গ্রুপিং এর এক্সাম্পলটা দেখানোর জন্য। আর এখানে যে স্টাইলটা লাইক হচ্ছে ফার্স্ট নেম ইটস লেবেল, তারপরে হচ্ছে ফর্ম ফিল্ড, এটা সাইড বাই সাইড, এটাও আজকাল মেনটেন করা হয় না। এটাও আমি এটাও আমার ইয়ার মধ্যে আছে। আপনারা সাধারণত টপে রাখবেন সবসময় লেভেলটা, ওটা আমি বলবো কতক্ষণ পরে। এটা ভাববেন যে হ্যাঁ তো আমি রিলেটেড জিনিসগুলো গ্রুপিং করতেছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে দেখা যাচ্ছে একটা ফর্মের ভিতরে আপনার যদি মনে হয় ইউজার একটু রিলেটেড ফিল করতে পারে, আপনি স্টেপ নিয়ে স্টেপ 1 পার্সোনাল ইনফরমেশন, স্টেপ 2 অ্যাকাউন্ট ইনফরমেশন, কন্ট্যাক্ট ইনফরমেশন, স্টেপ 3 ওভাবে নিয়ে যেতে পারে। ঠিক আছে, ওকে, very very important, communicate yours clearly and early। মানে একটা আমরা সাধারণত কিছু প্রোডাক্ট দেখি না যে আমরা ফর্মটা ফিল আপ করার পরে সাবমিট বাটনে ক্লিক করলে এরর গুলা দেখায়। ঠিক আছে, এরর গুলা দেখানোর ক্ষেত্রেই অনেকটা কেমন একটা মানে হেলামি যে এরর গুলা উপরে যাতে লিখে দেয়, কিন্তু এররটা হইতে হবে খুবই ফিল্ড স্পেসিফিক, যেই দেখাইতে হবে এররটা দেখাইতে হবে কোন জায়গায় আমি ভুল করছি। ঠিক আছে, সো কোন ফিল্ডটা আমি ফিল আপ করলাম, আমি নেক্সট ফিল্ডে চলে গেলাম, এরর হইলে ওই ফিল্ডের নিচেই আপনাকে অথবা কোন একটা জায়গায় ওই ফিল্ডটা হাইলাইট করে। ঠিক আছে, অথবা হাইলাইট করে বলতে হবে যে হ্যাঁ আপনার ভুল হয়েছে। একটা সাবমিট বাটনে ক্লিক করার পর আমার ফিল্ড এরর মেসেজ দেখালে হবে না। আর খুবই স্পেসিফিক জায়গাগুলোতে মানে একেবারে হাই লেভেলে ফর্মের উপর দিকে দেখালে হবে না, কখনো না। ঠিক আছে, অবশ্যই কমিউনিকেট এরর্স ক্লিয়ারলি অ্যান্ড আর্লি, মানে ক্লিয়ারলি মানে কোন জায়গাটাতে ভুলটা হয়েছে এবং সেটা মেসেজটা ক্লিয়ার করতে হবে ভুলটা কি। ঠিক আছে, আর কপিরাইটিং এর ক্ষেত্রে অনেক মজার মজা দেখছেন, এখানে কপিরাইটিং অনেক মজা। আর ইউ রিয়েলি ফ্রম দ্য ফিউচার সি এরকম কপিরাইটিং। আমি একটু আস্ক করি আপনাদেরকে, কেন আপনারা কি জানেন যে ডিজিটাল প্রোডাক্টে এই টাইপের কপিরাইটিং যারা লেখে তাদেরকে কি বলে? না যারা যারা ইউআই ডিজাইনার তারাই লিখে দেয়। UX writer, probably content writer. Okay, so first one is the correct answer, UX writer। বাংলাদেশে আমি একটা কোম্পানিকে ইউএক্স রাইটার হিসেবে নিতে দেখছি, সেটা হচ্ছে পাঠাও। ওকে, আমি পরবর্তী অত গোছর করি নাই। কন্টেন্ট রাইটিং অথবা কপি রাইটিংটা এটা হচ্ছে গিয়ে তারা এখন হচ্ছে গিয়ে ডিজিটাল প্রোডাক্টে কাজ করতে এসে তাদের টাইটেলটা হয়ে যাবে হচ্ছে গিয়ে ইউএক্স রাইটার। ঠিক আছে, এবং আমি এগেইন বলি আমাদের এখানে মাল্টিটাস্কিং করা লাগে, তারা দেখা যায় ব্লগও লিখতেছে।
ঠিক আছে, ব্লগও লিখতেছে, কিন্তু এট দ্য সেম টাইম আপনাকে ডিজিটাল প্রোডাক্টে কন্টেন্টে হেল্প করতেছে। যখন কন্টেন্টে হেল্প করবে হি উইল অ্যাক্ট লাইক এ ইউএক্স রাইটার। ঠিক আছে, যেমন একটা মানুষকে, সে হচ্ছে হাজবেন্ড, আবার হচ্ছে বাইরে গেলে কারোর ফ্রেন্ড, আবার হচ্ছে কারো সন্তান, একজনকে যেমন অনেকগুলো রোল প্লে করা লাগে এবং ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্টিভিটি, ঠিক একইভাবে আমার বাংলাদেশের কোম্পানির এমপ্লয়ীদের অবস্থা সেরকম। ঠিক আছে, যখন ডিজিটাল প্রোডাক্ট আপনার সাথে এই টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করবে তখন তার রোলটা হয়ে যাবে ইউএক্স রাইটার। ঠিক আছে, তো একটা কোম্পানির কাজটা কোন লেভেলে চলে গেলে ইউএক্স রাইটারের পজিশন আলাদাভাবে হায়ার করতে পারে, ইকোনো টিম আছে। আপনারা হচ্ছে গিয়ে গুগল ফেসবুকে কিছু গ্রুপ আছে ইউএক্স রাইটারের জন্য। ঠিক আছে, আপনার ওগুলোতে একটু জাস্ট মানে ইয়ে হয়ে রাখেন কোনো একটা গ্রুপের মধ্যে, তাহলে দেখবেন যে ওটা আপনাকে কতটা বেনিফিট দিবে, ওই লার্নিং গুলো নিতে পারবে। বাংলাদেশের ম্যাক্সিমাম কোম্পানিতে 99% কোম্পানিতে ইউএস রাইটার নেওয়া হয় না। ঠিক আছে, আমি একটা টেলিকম কোম্পানির নাম বলবো না, টেলিকম কোম্পানির হচ্ছে গিয়ে ইয়ে ছিলাম, ইউএক্স কনসালটেন্ট ছিলাম আমি, ওদের টিমের স্ট্রাকচার দেখেছি ওখানে ইউএস। টেলিকম কোম্পানি বুঝেন, ওদের হচ্ছে গিয়ে একদিনে কয়েক কোটি টাকা হচ্ছে রেভিনিউ আসে একদিনে, তো তারা একজন ইউএক্স রাইটার পর্যন্ত রাখে না। সো সো এগুলা ব্যাপার থাকে, কাজ ওরকম নাই, কিন্তু এগেইন বললাম পাঠানোর মতো একটা কোম্পানি ইউএক্স রাইটার হায়ার করছে, আমরা জানি না শেষ পর্যন্ত পাইছি কিনা। তো ইউএক্স রাইটারের যে ক্রাইটেরিয়া থাকা লাগে সেগুলো আপনি একটু জেনে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যার কাছ থেকে কোন সার্ভিস গুলো আপনি পেতে পারেন আর কি। তো এই জায়গাটার মধ্যে কিছু বুলেট পয়েন্ট দেওয়া হয়েছে, যে ভুল করার জন্য ইউজারকে ব্লেম করা যাবে না। ইউজার কিন্তু মানে আপনি যখন লিখবেন তখন একটু, আচ্ছা একটা আসছে, বাংলাদেশে 5,000 কোম্পানির নাম কি জানতে পারি? ওকে ওকে, সো এসএমটি আপনার নামটা আমি বুঝতে পারতেছি না, বাট এটা বলাটা খুব ডিফিকাল্ট। টপ সফটওয়্যার কোম্পানির প্যারামিটার গুলা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি যদি বলি যে স্যালারি এন্ড ওয়ার্ক লাইফ ব্যালেন্স ভালো হবে এরকম, এটা যদি পার্সপেক্টিভে যদি বলি, আমি সবার আগে বলবো যে আপনারা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট সেক্টর লাইক ব্র্যাক এই টাইপের অর্গানাইজেশন, অথবা হচ্ছে গিয়ে টেলকো, এগুলার মধ্যে গিয়ে এগুলাতে আপনারা হচ্ছে গিয়ে যাবেন, তবে এগুলাতে এক্সপিরিয়েন্স ছাড়া খুব ডিফিকাল্ট। আর সফটওয়্যার কোম্পানির ক্ষেত্রে বলাটা খুব ডিফিকাল্ট, কারণ সফটওয়্যার কোম্পানিতে মানে প্যারামিটার গুলো আমি জানি না। কয়েকদিন আগে একটা রিপোর্ট আমি দেখছি যে যে কি জানি টপ 5 or 6 সফটওয়্যার কোম্পানি, যেটার কয়েকটার মধ্যে আমার অনেক বড় ধরনের অবজেকশন আছে, সবারই অবজেকশন আছে, কিন্তু স্পেসিফিকলি টপ সফটওয়্যার কোম্পানি বলা খুব ডিফিকাল্ট। কিন্তু এমনিতে আমরা যেগুলো নামগুলো শুনে থাকি, যে টাইগার আইটি, তারপরে হচ্ছে গিয়ে এই যে সালমানের রহমানের একটা কোম্পানি আছে, আমি ভুলে গেছি, আইটি কোম্পানি আছে, রিসেন্টলি দে আর্ন না, বেসিক্যালি তারা হচ্ছে গিয়ে 350 কোটি টাকার মতো একটা গভর্নমেন্ট থেকে কাজ ইয়ে করছে, 3টা মন্ত্রণালয়ের কাজ। সো ডেফিনেটলি আইটি ফার্ম, ওই জায়গাটার মধ্যেও ডেফিনেটলি ভালো ওয়ার্ক এবং লাইফ ব্যালেন্স করতে পারবেন, স্যালারিও ভালো হবে ওদের। আরেকটা আমি চিনি, আমার কাছে খুব পছন্দ এটা, জুম শেপার, ওদেরকে পছন্দ, মানে মানে হিউম্যান হিসেবেও, কাজ হিসেবেও, সব দিক দিয়ে আমার পছন্দ। এই তো, আর মানে এগুলো খুবই পার্সোনাল অপিনিয়ন, মানে ইটস নট ইন্ডাস্ট্রি ডাটা। ঠিক আছে, ওকে, একজন একটু হ্যান্ড রেজ করেছেন, প্লিজ। জি, আমি যে জিনিসটা আসলে অনেকক্ষণ ধরে জানতে চাচ্ছিলাম যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে, মানে ইউএক্স এর পার্সপেক্টিভ থেকে, যে গ্রাজুয়েশনের সার্টিফিকেটটা বা একাডেমিক নলেজ স্কিলের পাশাপাশি কতটা ভ্যালুয়েবল বা কতটা প্রয়োজনীয় আর কি। ওকে, the answer is I graduated from physics. I think you got the answer, right? ওকে ওকে ওকে, হ্যাঁ, আমি আপনার প্রোফাইলেও দেখেছিলাম, বাট আমি নিজে কনফিউজ ছিলাম যে তাহলে এটা সম্পূর্ণটাই সেলফ লার্নিং এর বিষয় এবং প্রুভেন। আমি একটা ছোট একটা ইনফরমেশন শেয়ার করি, যদিও কোর্সের মধ্যে ডিটেইল আপনাদের বলবো এগুলা, কজ অনেকগুলো মেসেজ শেয়ার করার মতো আছে। আপনি কিন্তু কাজ করার সময় ফ্রিল্যান্সিং করেন, ইন্ডাস্ট্রিতে কাজ করেন, একটা অফিসে কাজ করেন, অনেক কিছুই প্র্যাকটিস করতে পারবেন না, ওরা আপনাকে করতে দিবে না, সময় নাই, টাকা নাই। আর সময় মানে টাকা, আপনারা ভালো করে জানেন। আমি যখন প্রোডাক্টের জন্য একটা পিচিং করবো, আমি বলবো এতদিন লাগবে, এতদিনের জন্য এতগুলো লোক কাজ করবে, এতদিনের স্যালারি এত, তো প্রোডাক্টের প্রাইস এত, সিম্পল থিং, ইজি ক্যালকুলেশন। আপনি অনেক কাজই করতে পারবেন না। আপনাকে এটা নিজ থেকে ক্লায়েন্ট জোগাড় করে এই টাইপের মেথোডোলজি প্র্যাকটিস করে করে আপনার পোর্টফোলিও ডেভেলপ করা লাগবে। এবং এইভাবেই যারা এখন পর্যন্ত ইন্ডাস্ট্রিতে টিকে আছে এবং ডে বাই ডে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, তারা এরকম ভাবেই উঠছে। ঠিক আছে, আপনি একটা কোম্পানির কাজকে পোর্টফোলিও করে একটা কোম্পানিতে যাবেন, আমি আপনাকে বলে দিব হবে না। একটা কোম্পানির কাজ এত সুন্দর হয় না যেটা আরেকটা কোম্পানির জন্য পোর্টফোলিও হিসেবে কাজ করে। আপনাকে অবশ্যই খালি সেলফ লার্নিং না,
সেলফ কন্টেন্টও ক্রিয়েট করতে হবে আপনাকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ প্লিজ জাহিদ ভাই। সরি টু ইন্টারাপ্ট। ইয়া, চাচ্ছিলাম যে আমাদের মানে প্রেজেন্টেশনটা শেষ হওয়ার পরে কোশ্চেন অ্যান্সারের দিকে যেতেন, তাহলে ফোকাসটা ঠিক থাকতো। হ্যাঁ এটা একটা ভালো, জাস্ট ঠিক আছে। আপনারা হচ্ছে গিয়ে যারা কোশ্চেন্স গুলো একটু নোট করে রাখেন, আই ট্রাই টু অ্যান্সার অল অফ দ্য কোশ্চেন্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এই যে 3 নম্বর যেটা হলো মেক শিওর এরর্স আর clear and the message are positioned in an intuitive location. So this is the highlighting point. The message are positioned in an intuitive location. Intuitive location এর দুইটা পার্ট, একটা হচ্ছে গিয়ে অবশ্যই আমি তো বললাম যে যেই জায়গাটাতে ভুলটা হইছে সেই জায়গাটার মধ্যে মেসেজ দেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর ইনটিউটিভ মানে হচ্ছে গিয়ে অ্যাজ এ ইউজার, ঠিক আছে, অ্যাজ এ ইউজার সামটাইমস কেউ যদি দেখেন যে মেসেজ গুলা মানে অন স্পট লেখা নাই, উপর দিকে একেবারে বুলেট পয়েন্টে লেখা, কিন্তু ইউজার যেন পড়ে বুঝতে পারে এটা কোন ফিল্ডের জন্য মেসেজ, ঠিক আছে? সো ইনটিউটিভনেস হচ্ছে ওইটা, ওকে? আর কথা হচ্ছে গিয়ে মেসেজটা হইতে হবে ইনটিউটিভ ওই সেন্সে। আরেকটা পয়েন্ট হচ্ছে গিয়ে আমি যেন মেসেজটা পড়ে বুঝতে পারি আমাকে কোন লেভেলে কারেকশনটা করতে হবে, ঠিক আছে? যে আর ইউ রিয়েলি ফ্রম দ্য ফিউচার, এখানে যে এক্সাম্পলটা দেওয়া আছে, সো ক্যান ইউ ইমাজিন কি পরিমাণ মানে ফান ক্রিয়েট হলো এই জায়গাটার মধ্যে, এবং আমার ব্রেন কি পরিমাণ এঙ্গেজড। ওকে, মেক শিওর ইউজার নো হাউ টু ফিক্স said errors, so C is the intuitive message, and don't list all errors at the top of the page, যেটা আমি বারবার বলতেছিলাম। ইনলাইন ভ্যালিডেশন ইজ এ গুড সলিউশন। ইনলাইন মানে যেটা বলছিলাম অন স্পট, ঠিক আছে? যেখানে প্রবলেম সেখানেই হচ্ছে গিয়ে আপনি মেসেজটা দিয়ে দেন, এমন ভাবে মেসেজটা লেখেন যাতে হচ্ছে সে কারেক্ট করতে পারে, এবং সে যেন নিজেকে গিলটি না ফিল করে, হায় হ্যাঁ আমি ভুলটা করে ফেলেছি, ঠিক আছে? ভুলটা আপনি নিয়ে নেন, এমন ভাবে লেখেন যাতে মনে করেন যে আপনি প্রোডাক্ট ভুল করেছেন, আপনি ওকে হচ্ছে গিয়ে হেল্প করেন নাই প্রপারলি ডাটাটা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, মুভিং ফরওয়ার্ড। সো সি দিস দ্য ইনলাইন ফর্ম ভ্যালিডেশন। দুটো এক্সাম্পল ছবির দিকে তাকান তাইলে হবে। একটা হচ্ছে লেখার সময় আমাকে বাম দিকে একটা এক্সাম্পল দেওয়া আছে, আর একটা হচ্ছে কি যে ক্রিয়েট পাসওয়ার্ড, ঠিক আছে? এই ক্যানট লিভ দিস এমটি, এটা এমটি করে চলে যাওয়ার কোনো অপশন নাই, এটাকে আপনাকে ফিল আপ করতেই হবে। সি অনেকগুলো ওয়ে আছে। এখানে যে ইউআইটা দেওয়া হয়ে দেখানো হয়েছে এটা মোবাইলের ক্ষেত্রে পসিবল না, তো মোবাইলের ক্ষেত্রে অন্য কোনো ওয়েতে আমাদের ভাবতে হবে, এটা ডেস্কটপের জন্য, ঠিক আছে? আর এখানে একটা ডেটা দেওয়া আছে, লিউক নামে একজন ভদ্রলোক, উনি একটা রিসার্চ করেছিল যে এখানে যদি আমি ইনলাইন ভ্যালিডেশন নিয়ে কাজ করি ইউজারকে কোন লেভেলে হ্যাপি করতে পারি, সাকসেস রেট, এরর রিডাকশন, স্যাটিসফ্যাকশন, কমপ্লিশন টাইম, এন্ড দ্য নাম্বার অফ আই ফিক্সেশন, ঠিক আছে? আই ফিক্সেশনের ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্টেন্ট। এটা এখনকার ডিসকাশন এটা খুব ডিফিকাল্ট। আই ট্র্যাকিং নামে একটা টেস্টিং আছে, ইউজুয়ালি টেস্টিং এর মধ্যে পড়ে এটা। ইউজারদের আই ট্র্যাকিং করে বোঝা যায় ওরা প্রপার জায়গায় চোখটা রাখতে পারতেছে কিনা, যে জায়গায় আমি চাই যেন এখানে চোখ রেখে কাজটা করুক, ঠিক আছে? ওকে, সো এই টাইপের বেশ কয়েকটা প্যারামিটারের উপর ভালো কিছু রেজাল্ট পেয়েছে, ক্লোজ টু 34%, 30% to 50% রেট প্যারামিটার গুলা। আচ্ছা, অর্ডার ফিল ফ্রম ইজিয়েস্ট টু হার্ডেস্ট টু ফিল আউট। মাথার মধ্যে রাখবেন যে যখন ফর্মের ফিল গুলো আপনার কাছে হাতে কাছে আছে, আপনি স্বপ্নের সহজ গুলা যেগুলো দিতে সহজ মানে হচ্ছে যে ফিল গুলা ফিল আপ করতে ইউজার হেজিটেট করবে না, ঠিক আছে? সেগুলো আগে রাখেন, কঠিন গুলা পরে রাখেন। কঠিন গুলো আমি বলতে চাচ্ছি লাইক আপনি আমার হচ্ছে গিয়ে ডেট অফ বার্থ চাইলেন, আপনি আমার হচ্ছে গিয়ে মোবাইল নাম্বার চাইলেন, এগুলো আমার জন্য একটু হার্ড, আপনি ট্রাস্ট গেইন করতে হবে আমার, আদারওয়াইজ কিন্তু আমি আপনাকে ইনফরমেশন গুলো দিব না। ওই প্রোডাক্ট এগুলো পুরোপুরি খাদ্য হচ্ছে যেগুলা পুরো ম্যাস পিপুলের জন্য, ঠিক আছে? ওই যে যেগুলো খুব ফোর্স লাইক গভর্নমেন্টের প্রোডাক্ট গুলোর কথা বলে, এই যে সুরক্ষা অ্যাপ যেটা হচ্ছে গিয়ে আমরা এখন ইউজ করতেছি আমাদের টিকা দেওয়ার জন্য। গভর্নমেন্টের আরো অনেক প্রোডাক্ট আছে, জব আগে তো জানেন ব্যাংকিং এ অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম গুলা সবগুলা দেখতে একরকম আমি দেখছি, কারা যে বানায় একই রকম। তারপরে হচ্ছে গিয়ে আপনার কিছু প্রোডাক্ট আছে আদার যেগুলো আপনারা ফোর্স যে আপনার এগুলো দিতেই হবে, আউ করার কোনো ম্যাচ যেগুলো হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আপনার একটা নোট টেকিং সফটওয়্যার, ঠিক আছে? অথবা মনে করেন একটা 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 ক্যামেরা একটা সফটওয়্যার, ঠিক আছে? এগুলোর জন্য কিন্তু ইউজারকে আপনি ফোর্স করতে পারবেন না। তো যদি আপনার কিছু সেন্সিটিভ ইনফরমেশন প্রয়োজন হয় সেগুলো আপনি একটু পরে নেন, ফিল গুলা দিয়ে দিয়ে তার সাথে ট্রাস্ট গেইন করান, তার সাথে ফান করলে এগুলো দিতে সে হেজিটেট ফিল করবে না, ঠিক আছে? একটা কোট আছে যেটা আমি প্রথম সেন্টেন্সে লিখেছি, when someone takes a small action or a step towards something they feel completely। আপনি যদি একটা স্টেপ নিয়ে মনে করেন যে নিতে পারতেছেন, সেকেন্ড স্টেপ নিতে পারছেন, থার্ড স্টেপ নিতে পারতেছেন, আপনার মধ্যে কিন্তু ফিলিংসটা আসবে যে হ্যাঁ আমি এটা শেষ করতে পারবো, ঠিক আছে? এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। আর একটা হচ্ছে কি ওই স্মল স্টেপ গুলো তখনই নেওয়া যায় যখন আমার জন্য ফ্যামিলিয়ার হয়,
এই জন্যই বলছি যেগুলা আমার জন্য নন হেজিটেটেড সেগুলো আপনি আগে রাখেন, ঠিক আছে? ওকে, এগুলো এক্সাম্পল আছে, কারণ হচ্ছে কি আপনারা যখন ইয়েতে দেখবেন, ওই যে যারা আমরা যখন চেক আউট করি ইয়েতে, আমরা তো সবসময় এখন ফেসবুক দিয়ে করি, কিন্তু একেবারে রিয়েল প্রোডাক্ট লাইক ই কমার্স সাইট যেগুলো আছে, আপনি দেখবেন যে কার্ডের ইনফরমেশন আদার জিনিস সবাই লাস্টেই নেয়, ঠিক আছে? ওকে, মেকিং টাইপ ইজি। এখানে আমি সব মানে অটোফিল নিয়ে কথা বলবো। অটোফিল যেটা হচ্ছে গিয়ে এগুলা এখন তো ব্রাউজারও খুব ভালো সাপোর্ট দেয়, যারা আগে থেকে গুগল কিছু ইনফরমেশন নিয়ে রাখে, লাইক আপনার নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, হাবে যাবি, জাস্ট আপনি কিছু একটা লিখতে গেলেই সাজেশন আকারে দেখায় যে হ্যাঁ এর ইনফরমেশন আপনি এখানে ইনপুট দিতে যাচ্ছেন কিনা, তখন আপনি কিন্তু এটা দিয়ে দিলে পুরো ফর্মের অনেক কিছু ফিল আপ হয়ে যায়, ঠিক আছে? সো অটোফিল ইজ মানে আপনাকে হচ্ছে কি তাকে টাইপিং ইজি করাতে হেল্প করবে। কয়েকটা জিনিস আপনার মাথার মধ্যে রাখবেন, মাথার মধ্যে রাখবেন যে ডু ইউ হ্যাভ এনি গুড ডিফল্ট ফর দিস ফিল্ড। যেমন আমি আপনাকে বলছিলাম আইপি অ্যাড্রেস থেকে তার কান্ট্রিটা নিয়ে নেন, ঠিক আছে? জিপ কোডটা নিতে পারবেন, মনে হয় জিপ কোড না পসিবল না, যদি নো পসিবল হয় নিয়ে নেন, ঠিক আছে? ফার্স্ট দ্য হিস্টোরি অ্যাভেলেবল, আগে থেকে কোন কোন প্রোডাক্ট, যেমন গুগল ক্রোম ইউজ করলে অথবা হচ্ছে গিয়ে হ্যাঁ গুগল ক্রোম ইউজ করলে আপনি অনেকগুলো ইনফরমেশনই কিন্তু আগে থেকে একটা ইউজারে নিয়ে নেওয়া হয়, অন্য কোনো প্রোডাক্ট ফিল আপ করার সময় কিন্তু ওই হিস্টোরিটা আপনি কাজে লাগাতে পারলেন, ঠিক আছে? ওকে, তারপরে এই যে হ্যাঁ মোটামুটি এগুলাই ডিসকাস করা হচ্ছে। ইন্ডিকেট ইফ ইচ ফিল্ড ইজ রিকোয়ার্ড আর অপশনাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিডাকশনের ক্ষেত্রে যখন আমি লেস ইজ মোরের কথা বলেছিলাম, যে যেগুলো অপশনাল ফিল্ড ইউজার না ফিল আপ করলেও চলে, তার মানে আপনার এখন না হইলেও চলে। সিরিয়াসলি, যখন আমি বলবো যে এটা অপশনাল একটা ফিল্ড, দ্যাট মিনস ইউজার এটা ফিল আপ করার দরকার নেই, দ্যাট মিনস আপনারা এখন এটা দরকার নেই, আপনি পরে নেন এগুলা, অন্য কোনো ভাবে নেন, ঠিক আছে? যেগুলা খুবই রিকোয়ার্ড, যেগুলা ছাড়া প্রোডাক্টে তাকে ঢুকতে দেওয়াই পসিবল না আমার জন্য, সেগুলো আপনি রাখেন। এবং আর যদি এরকম মিক্স যদি হয় যে অপশনাল দিলেন আবার রিকোয়ার্ড দিলেন, রিকোয়ার্ড যেগুলো সেগুলো হাইলাইট করে, এগুলোর প্র্যাকটিস গুলো আমাদের আছে, তবে অনেক ম্যাচিউর প্রোডাক্টের ক্ষেত্রে আমি দেখেছি যে রিকোয়ার্ড ফিল্ড গুলো হাইলাইট করে না, সাধারণত স্ট্যাটিস্টিক্স দিয়ে লেখে, ঠিক আছে? কিন্তু অনেকে দেখি এগুলাও লেখে না। ওকে, তো এগুলো মাথার মধ্যে আপনারা রাখবেন, এগুলো যেন ভুল না হয়। অফার রেডিও বাটন ইনস্টেড অফ ড্রপ ডাউন, ঠিক আছে? খুব শর্ট, আপনারা বুঝতে পারতেছেন। আমি একটা মেসেজ দিয়ে একটা ছোট ডেটা দিয়ে দিই, যদি আপনার ড্রপ ডাউনের আইটেম 7-এর অধিক হয়ে যায়, আপনি বুলেট পয়েন্টে যাবেন না, ঠিক আছে? খুব শর্টেজ মেসেজ যেটা। ইউর এইজ, এখানে দেখা যাচ্ছে, এখানে একটা এক্সাম্পল আমি পিক করেছি গুগল থেকে, এখানে 7টা পয়েন্ট আছে, ঠিক আছে? কেয়ারফুলি এটা ডিজাইন করছে। 7টার বেশি হয়ে গেলে আপনি হচ্ছে ড্রপ ডাউনে চলে যান, 7টার কম যদি হয় আপনি বুলেট পয়েন্ট দেন, চিপসে দেন। চিপস হচ্ছে কি গুগলের ম্যাটেরিয়াল ডিজাইন থেকে নেওয়া একটা টার্ম, ঠিক আছে? জেন্ডার ড্রপ ডাউনে দেখি খুবই হিউমিলেটিং, মানে হিউমিলেটিং না, খুবই হাস্যরস একটা জিনিস, হাস্যকর ব্যাপার, এটাকে ড্রপ ডাউনে দেওয়ার কোনো মানে হয় না। 3টে 4টা 5টা 6টা 7টা সাধারণত খুব কম হয় দেখছি এগুলা, এই যে এই টাইপের ক্ষেত্রে হয়, কিন্তু চেষ্টা করবেন যেগুলো 7 এবং 7 থেকে কম আপনারা ড্রপ ডাউনে যাবেন না। একটা ডেটা দেখতেই পাচ্ছেন লাস্টে হাইলাইট করা, ফার্স্ট রেট 95% লেভেল। ইউজার বুঝে না যে বেসিক্যালি সে ড্রপ ডাউন বুলেট পয়েন্টে দিলে কত দ্রুত শেষ করতে পারে, কিন্তু হ্যাপি ফিল করে, নিজে নিজে হ্যাপি ফিল করে এগুলা। আমার টাইটেলটা এখানে ভুল করছি, এখানে টাইটেলটা যেটা হবে সেটা হচ্ছে কি কুপন কোড। আপনারা সবসময় দেখেন প্রমোশনের কুপন কোড, এখানে দেখা গেছে যে ছবির মধ্যে অনেক বড় করে দিচ্ছে, এত বড় করে কখনো দিবেন না। প্রবলেমটা কি আমি বলি, অনেক 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 ইউজারেরই কিন্তু প্রোমো কোড কুপন কোড থাকে না, কিন্তু যখন তারা এরকম একটা জিনিস দেখে ওরা কিন্তু চেক আউটের সময় একটু ডিসকারেজ ফিল করে, আরে আমার তো কুপন কোড নাই, পরে করে কি এখান থেকে বাইরে হয়ে যায়, বাইরে গিয়ে কুপন কোড খুঁজে পায় না, পরবর্তীতে আর সেই পারচেজই করে না, ঠিক আছে? তো কুপন কোডের ক্ষেত্রে স্পেশাল ইনস্ট্রাকশনটা হচ্ছে কুপন কোড এত বড় করে দিবেন না, কোনো ছোট্ট একটা জায়গায়। আপনারা দেখবেন যে এটা এই প্র্যাকটিসটা সবাই ফলো করে, একেবারে অর্ডার সামারির উপরে খুব ছোট্ট করে হ্যাঁ ইয়ে দেয়, একটা ফিল্ড দেয়, ঠিক আছে? ফিল্ড দিয়ে ওই জায়গায় ছোট্ট করে দেয়, যেমন যে যে জায়গাটা দেখলেই যে মনে হয় যে হ্যাঁ যার একমাত্র আছে সেই ওই জায়গাটার মধ্যে চোখ পড়বে। মাঝে মাঝে তো আমি বলি যে আপনি ফিল্ডও দিবেন না, আপনি একটা টেক্সট রাখেন, ওটা ক্লিক করলে একটা ছোট্ট একটা পপ আপ আসবে, ঠিক আছে? ফ্লাই আউট মেনু আসবে, ওখানে আপনি দেন। মানে খুবই এই এই জায়গাটার মধ্যে তারাই এই জায়গাটা এই কুপন কোডটা খুঁজবে যাদের কুপন আছে, ঠিক আছে? খেয়াল করেন কিন্তু যাদের কুপন, তারা কুপন কোড অবশ্যই খুঁজবে, ফিল্ডটা কোথায়। কিন্তু যাদের হচ্ছে গিয়ে কুপন কোড নাই তারা এই জায়গাটার মধ্যে, এবং এই পার্সেন্টেজটা অনেক বেশি, অনেক বেশি। যারা হচ্ছে গিয়ে স্বপ্নতে অথবা আড়ং-এ শপিং করে, সবার কি ওই যাদের ওই যে এগুলো কি কার্ড বলে, এক একজনের একটা নাম, এগুলো থাকে না কিন্তু। ওকে, তো এই জায়গাটার মধ্যে যারা সবসময় তো অফার থাকে না এই জায়গাটার মধ্যে, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমার কুপন কোড না থাকলে, এইটাই হয়েছে, এটা রিসার্চেই পাওয়া গেছে, কুপন কোড না থাকার কারণে ওরা চেক আউটেই যায় না, ওরা বাইরে গিয়ে কুপন কোড খুঁজতে গেছে আর পায় নাই, দূর পায় নাই,
বাইরে গেছে, প্রোডাক্টটা কিনেই নেই ওরা। এটা একটা বড় ধরনের কিন্তু বিজনেস লস। ওকে, ওখান থেকে বেসিক্যালি এই মেসেজটা আনা। তো আমার টাইটেলটা ভুল ছিল এখানে। ওকে, এই জিনিসগুলো খুব বড় ফর্মের ক্ষেত্রে দেখা যায় ক্লিয়ার বাটন কখনো রাখবেন না, ঠিক আছে? সাধারণত ছোটখাটো মিডিয়াম ফর্মের ক্ষেত্রে দেখা যায় ক্লিয়ার বাটন হইলে দূর আর মানে ভুল করে অনেকে ক্লিয়ার প্রেস করে ফেলায়। আর পজিশনটা খুব ইম্পর্টেন্ট, ডান দিকে সাধারণত রাখতে হয় না ক্লিয়ারটা, ঠিক আছে? তো দিলে যদি পুরো ফর্মটা যদি ক্লিয়ার হয়ে যায়, দূর আবার দিব বাইরে হয়ে যায়, এই টাইপের প্রোডাক্ট তো বহুত আছে, ভালো লাগতেছে না। আমি বাংলা ভাষায় বললাম, কিন্তু এগুলাই ঘটে জেনারেলি। আচ্ছা, এটা একটু খুব মনে রাখার মতো অফার ফিল্ড ফোকাসটা। এই যে আমি এটার কথা বলবো, এখানে হয়েছে কি মাঝে মাঝে কিছু ডেটা আপনি এডিট করার প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, অ্যাকাউন্টের ইনফরমেশন, আপনি একটা প্রোফাইল ক্রিয়েট করছেন, ফেসবুক প্রোফাইল অথবা কোনো একটা জায়গায় প্রোফাইল ক্রিয়েট করছেন, এডিট করতে যাবে। কিছু কিছু ফিল্ড থাকবে নন এডিটেবল, কিছু কিছু ফিল্ড আপনাকে এডিট করতে দিবে। প্রথম যেটাকে সেটাকে আপনি হাইলাইট করে দিবেন যে এখান থেকে আপনি এডিট করাটা শুরু হবে। এটাই হচ্ছে কি বাংলা ভাষায় আমি যদি এটা বোঝাতে চাই, ঠিক আছে? সো আমি লিখছি মেক দ্য ইনপুট ফিল্ড বিং এডিটেড প্রমিনেন্ট অ্যান্ড ফোকাসড। তো এখানে দেখতেই পাচ্ছেন যে প্রথমে যেটা আছে কন্ট্যাক্ট ফোন, এটা এডিট করতে দিচ্ছে না। তো আমার এডিটিংটা শুরু হবে কোথা থেকে? ইমেল থেকে এডিটিংটা শুরু হবে, কিন্তু হাইলাইট করে দিয়েছে, ঠিক আছে? ওকে, মুভিং ফরওয়ার্ড। অটো ফোকাস ফর ইনপুট ফিল্ড, এটা অ্যামাজনের একটা ইয়ে থেকে নেওয়া। সেটা হচ্ছে গিয়ে হ্যাঁ, এটাই স্টার্ট। ডেফিনেটলি আপনি যদি হাইলাইট করে রাখেন, এটা বোঝা যাবে যে কোনটা স্টার্টিং পয়েন্ট। তাহলে আর আপনি যখনই যাবেন ইমেলে গেলে, তখন দেখা যাবে যে ইমেলের ফিল্ডটা গ্লো হয়ে গেছে, অরেঞ্জ গ্লো। পাসওয়ার্ডে গেলে পাসওয়ার্ডটা গ্লো হয়ে গেছে, ঠিক আছে? ওকে, পাসওয়ার্ডটা মাস্কিং করা। মাস্কিং হচ্ছে কি আমরা পাসওয়ার্ড ফলন ফিল করি, তখন হচ্ছে এরকম ডট 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 চলে আসে, ঠিক আছে? সো অনেকগুলো ওয়ে আছে, আপনি এরকম কমপ্লিটলি ডট ডট রাখবেন না। ইউজারকে একটু মানে একটু হেল্প করেন, যাতে ও যে যা লিখছে সে যেন একটু ইয়া করতে পারে, মানে বুঝে যে হ্যাঁ আমি যা লিখতেছি, এম টিপ দিলাম, এমই বেসিক্যালি হচ্ছে গিয়ে আমার ওই ফর্মের মধ্যে গেল। দুইটা করা যায়, একটা হচ্ছে এম টিপ দেওয়ার পরে যখন আপনি আরেকটা ক্যারেক্টার প্রেস করবেন, তখন এমটা হয়ে যাবে হচ্ছে বুলেট পয়েন্ট, পরের ক্যারেক্টারটা ভিজিবল। আবার যখন পরের ক্যারেক্টার প্রেস করবেন, তখন ওয়াই হয়ে যাবে বুলেট পয়েন্ট, মানে ইনভিজিবল। এভাবে আপনারা যেতে পারেন। আবার শো বাটনটা রাখতে পারেন, ঠিক আছে? এইসব এইসব মানে ফিচার গুলো আপনারা ইউজ করবেন। শো রাখবেন না আপনার লেখার সময় কমপ্লিটলি, যে সেকেন্ড যে সিনারিওটা এই লাস্টে যে দেখা যাচ্ছে, যাই লিখতেছি ও তো শো তো রাখছে অবশ্য না। প্রথমটার কথা বলি যদি আমি, এই যে প্রথমটা, ঠিক আছে, ওরা কোনো শো বাটন রাখে নাই। যদিও আমি আমার আন্ডারস্ট্যান্ডিং এ শোটা আসবে মিনিমাম একটা ক্যারেক্টার আসলে শো আসা উচিত আর কি। তো এখানে আমার মনে হয় ছবিটা আমি কালেক্ট করতে পারিনি। তো ওই ব্যাড এক্সাম্পলটা আমার কাছে না, এটা গুড এক্সাম্পলের একটা এক্সাম্পল, একটা মানে স্ক্রিনশট। যে আপনারা হচ্ছে কি অবশ্যই এই দুটা মেথড যেটা বললাম, যে আপনার একটা ক্যারেক্টার লাস্ট ক্যারেক্টারটা দেখাবেন সব সময়, আগের ক্যারেক্টার গুলো আপনি ইন্ডিভিজুয়াল করে দিবেন। অথবা হচ্ছে কি আপনি শো রাখেন, অবশ্যই সে যেন দেখবে যে আমি যেটা লিখছি সেই জিনিসটা যা যা ইনপুট আমি দিয়েছি তা ওখানে চলে গেছে। তো একটা কনফিডেন্স ক্রিয়েট করবো ওর মধ্যে। What is this then? এটা আমরা সবাই জানি, মোবাইলের ক্ষেত্রে আমাদের ইনপুট ফিল্ডের সাথে যদি আমার কিবোর্ড ম্যাচ না করে, আমাদের অনেক ম্যাচ গরম হয়ে যায়, ঠিক আছে? মাথার মধ্যে রাখবেন ইনপুট ফিল্ডটা যে টাইপের আমার কিবোর্ড হওয়া চাই সেই টাইপের। মোবাইল নাম্বার লেখার সময় আমার দরকার নিউমেরিক্যাল কিবোর্ড, ঠিক আছে? মাই নেম, ফুল নেম লেখার সময় আমি চাই হচ্ছে গিয়ে অ্যালফাবেটিক্যাল কিবোর্ড যেটা, ঠিক আছে? আবার পাসওয়ার্ড লেখার সময় আমি আলফা নিউমেরিক কিবোর্ড চাই, ঠিক আছে? আর পাসওয়ার্ডটাও সাধারণত মোবাইল না ডিজিট এবং হচ্ছে গিয়ে ক্যারেক্টার, মানে ডিজিট এবং হচ্ছে এটা অ্যালফাবেট, এটা মিক্সড আপ হয়। তো কনটেক্সটটা বুঝবেন, এই ফিল্ডটা কোন টাইপের, সেই অনুযায়ী হচ্ছে গিয়ে যারা হচ্ছে গিয়ে আপনার ফ্রন্ট এন্ড ডেভেলপারকে বলে দিবেন যে আমার ফিল্ড হচ্ছে এই টাইপের, ওই টাইপের ইনপুট টাইপ গুলো তোমরা ব্যবহার করো। যেখানে আমরা লিস্ট তৈরি করেছি আপনাদের জন্য, যে কখন কোনটা ইনপুট টাইপ ব্যবহার করলে ওই টাইপের কিবোর্ড হচ্ছে গিয়ে পপ আপ আসবে, ঠিক আছে? মান্থের জন্য কোনটা, ডেট পিকারের জন্য, টাইম পিকারের জন্য কোন টাইপের ইনপুট টাইপ তারা ইউজ করবে আর কি। এটা আপনারা যে কোনো মানে ফ্রন্ট এন্ডের লার্নিং দেয় যে কোনো ওয়েবসাইট থেকেও পেতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনাদের ডকুমেন্টেশনে যেগুলো থাকে। এবার একটু লেবেল নিয়ে কথা বলবো, 2-3টা লেবেল। মানে হচ্ছে কোন একটা ফর্ম ফিল্ড, লাইক আপনারা ভালো করে জানেন তবু বলার খাতিরেই বলা, এই যে ফর্ম ফিল্ডটা আছে এটার যে এই যে ইউর নেম, দিস ইজ দ্য লেবেল বেসিক্যালি, এটাকে বলা হয় লেবেল। এখানে 2-1টা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে মানে রাখতেই হবে, ঠিক আছে? নাম্বার অফ ওয়ার্ডস,
সি মাই নেম ইজ আর ইউর নেম, যত চেষ্টা করবেন 2 থেকে 3টা ওয়ার্ডের মধ্যে শেষ করতে, প্রসেসিং স্পিড কমে যাবে। ঠিক আছে, আমাকে এখানে পড়তে হয় মাই ইমেল অ্যাড্রেস ইজ, আর এখানে ইমেল আমি না পড়েই কিন্তু আমার চোখই ধরে ফেলায়, ব্রেনের প্রসেসিং হয়ে যায় অটোমেটিকলি। ওকে, চেষ্টা করবেন লেবেলটার মধ্যে যত কম ওয়ার্ড ইউজ করা এবং ফ্যামিলিয়ার ওয়ার্ড ইউজ করা। এটা একটা কোশ্চেনের সময় আছে সেন্টেন্স কেস এর টাইটেল কেস। ঠিক আছে, যেমন আমি যে নিচে যে প্যারামিটারটা লিখলাম এটা হচ্ছে সেন্টেন্স কেস, মানে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল থাকবে, বাদ বাকি সবই হচ্ছে স্মল। ওকে, না আমি হচ্ছে টাইটেল, যেমন উপরটা হচ্ছে আমার টাইটেল কেস, যে প্রথমটা হচ্ছে গিয়ে আমার ক্যাপিটাল লেটারে, পরের ওয়ার্ডের জন্য একটা ক্যাপিটাল, আমি কোনটাতে যাব? অ্যান্সার হচ্ছে গিয়ে আপনি যাবেন হচ্ছে গিয়ে আপনি ইয়েতে সেন্টেন্স কেসে যাবেন। ঠিক আছে, অবশ্যই সেন্টেন্স কেসে যাবেন। আর সেকেন্ড হচ্ছে গিয়ে অল ক্যাপস হারাম, অল ক্যাপস ব্যবহারই করবেন না। আপনার একটু গুগলে অল ক্যাপস মানে অল ক্যাপস মানুষের ব্রেনের মধ্যে কি পরিমাণ প্রেসার দেয় সেই জিনিসগুলা আপনার একটু মানে একটু ইয়া করলে দেখবেন। ফেসবুক মেসেঞ্জারে মেসেজ লেখার সময় যারা অল ক্যাপস ইউজ করে পড়তে কেমন কষ্ট হয় দেখেন, একটা ব্লগ পোস্ট দেখেন তো অল ক্যাপস দিয়ে লেখা থাকলে কিরকম লাগে পড়তে। সো এগুলো কমপ্লিটলি হচ্ছে গিয়ে ব্রেনের প্রসেসিং এর ব্যাপার, তো আপনার এগুলো জেনে রাখতে হবে আর কি। আমরা লাস্টের দিকে চলে আসছি। অ্যালাইনমেন্ট, এটা আমি প্রথম দিকে বলছিলাম, আপনারা এই যে অ্যালাইনমেন্ট এখান থেকে আমি দেখাই দিই, এই যে লেফটে দিবেন না টপে দিবেন, সবসময় টপ, আপনার ইয়ে করতে মানে আই স্ক্যান করতে সুবিধা হয়। আচ্ছা, আমার মোটামুটি ফর্ম ফিল রিলেটেড যা যা আছে হিউজ থিং, মানে আরো অনেক ব্যাপার স্যাপার আছে। কথা হচ্ছে গিয়ে এতগুলা জিনিস আমি যদি বলি যে ফর্ম ফিল রিলেটেড যে যে কথাগুলো আছে, যেমন আমি বাটনগুলো নিয়ে কিন্তু কথাই বললাম না আজকে, অত সময় নয় আমার হাতে। ঠিক আছে, বাটনগুলো নিয়ে কিন্তু অনেক কথা আছে, যে লাস্টে যে বাটনটা থাকবে লাইক এখানে ক্রিয়েট ইউর অ্যামাজন অ্যাকাউন্ট, এই টেক্সটটা ওই যে বললাম ইউএক্স রাইটার তারা ভালো লিখতে পারে। ঠিক আছে, 2টা বাটন যদি থাকে এই জায়গাটার মধ্যে, 2টা বাটনের প্রমিনেন্সি কিরকম হবে। ঠিক আছে, ওইগুলো নিয়ে কিন্তু প্রচুর ডিজাইনার আছে। তো আমি যেটা আপনাদেরকে বলবো, আপনি এখন ইউএক্স ডিজাইনার, ইউআই ডিজাইনার, আপনাকে এরকম একটা স্যালারিতে রাখবে কেন জানবেন, আপনার সব জিনিসই মাথায় থাকা লাগবে, একটা বাদ দিতে পারবেন না, আপনার সবই মাথায় থাকা লাগবে আপনাকে। ঠিক আছে, যাতে হচ্ছে কাজ করার সময় জাস্ট ব্রেন থেকে টুকটুক করে পড়ে যায়। দ্যাটস ওয়াই ইউআই ডিজাইনাররা অনেক নলেজেবল পারসন, তারা ব্রেনের মধ্যে অনেক ইনফরমেশন রাখতে পারে। আজকে তো ওই জায়গাটার মধ্যে আমি যদি বলি যে ওভারঅল আমি মোটামুটি 20-30% আমি টপিক এখানে কভার করছি। আই এম প্রিটি শিওর আমি আরো যদি ঘাটতাম অনলাইনে আরো অনেক জিনিস আপনাদের জন্য নিয়ে আসতে পারতাম। ঠিক আছে, আপনারাও ঘাটবেন, দেখবেন আরো অনেক জিনিস পাবেন। তবে আমি আপনাদেরকে বলবো যেটা এগুলা কখনো নোট করে হয় না। ঠিক আছে, এই যে ডিজাইনিং এর ব্যাপারটা কমপ্লিটলি হচ্ছে ডিজাইনারের ইনটিউটিভনেস এর ব্যাপার। ঠিক আছে, কমপ্লিটলি যে আমি আজকে কিভাবে আজকে কি কি ফিচার কিভাবে কি দিয়ে জিনিসকে ডিজাইন করব, কমপ্লিটলি ইনটিউটিভনেস এর ব্যাপার। তো এগুলা কখনো আপনি ডায়েরির মধ্যে নোট করে হবে না, হ্যাঁ আমার নোট 53টা পয়েন্ট আছে অথবা মনে করেন 27টা পয়েন্ট আছে ফর্ম ফিল রিলেটেড, সবগুলো রুল করে মুখস্থ করবেন, ইটস কমপ্লিটলি ইম্পসিবল, এরকম কিছু না। ওকে, সেকেন্ড যে টপিকস নিয়ে আমার কথা বলার ইচ্ছা সেটা হচ্ছে গিয়ে কয়টা বাজে, ওকে 10টা 12, আমি আপনাদের ক্ষেত্রে বেশি সময় নিব না, আর জাস্ট 5 মিনিটস একটা জিনিস দেখাই দেবো আপনাদেরকে। এই জিনিসগুলা অ্যাকচুয়ালি আমরা যখন ফিজিক্যাল অফিস করতাম তখন খুব প্র্যাকটিস করতে পারতাম, এখন যেহেতু করার সুযোগ নাই, তো আমি কিভাবে ডিজিটাল প্রোডাক্টে করব সেটা জানাটা খুব ইম্পর্টেন্ট। কজ ধরে রাখেন যে রিমোট জবের কারণে এবং হচ্ছে গিয়ে হোম অফিসের কারণে আগে 2-3 বছর আমাদের বাসায় বসে কাজ করতে হবে। ইনফরমেশন আর্কিটেকচার নামে একটা টার্মই আছে ইউএক্স ডিজাইনের মধ্যে। ঠিক আছে, এবং ইনফরমেশন আর্কিটেক্ট নামে সেপারেট জব ডেসক্রিপশনই আছে, বাংলাদেশে হবে না, বুঝতেই পারতেছেন। তো ইনফরমেশন আর্কিটেকচারের মধ্যে একটা বড় জায়গা থাকে কন্টেন্ট অর্গানাইজেশন। আপনার যে বিজনেস রিকোয়ারমেন্টটা আপনার কাছে আসবে সেটা এত মানে অগোছালো, সেটাকে আপনি ডিজাইন ইউআই ডিজাইনের লেভেলে আনতে গেলে বেশ কয়েকটা স্টেপ অতিক্রম করে কন্টেন্টটাকে অনেকটুকু মানে মিউনেট করে হাবিজাবি ফালায়া টালায়া ফিল্টারিং করে আপনাকে ইউআই লেভেল পর্যন্ত কন্টেন্টটাকে নিয়ে আসতে হবে, যার মধ্যে একটা ভিজুয়াল পার্ট থাকবে, মানে কন্টেন্টের একটা পার্ট চলে যাবে ইমেজ, কন্টেন্টের কিছু কিছু চলে যাবে হচ্ছে ফর্ম, কন্টেন্টের কিছু কিছু চলে যাবে হচ্ছে গিয়ে বাটন। সো অনেকগুলা, এই জন্য ইউআই এলিমেন্টস নামে তো আপনার নামটা শুনছেন, ইউআই এলিমেন্টস। ইউআই এলিমেন্টস কি কি আছে আমার মার্কেটে অ্যাভেলেবল সবগুলোর সঙ্গে নলেজ রাখেন। আপনার যখন কোনো ফিচার একটা সামনে আসবেন, কোন ইউআই এলিমেন্টস দিয়ে এই ফিচারটাকে আপনি ডিজাইন করতে পারবেন, এরকম অটোমেটিকলি ব্রেন থেকে বের হয়ে যাবে। আচ্ছা, সো আই এম টকিং অ্যাবাউট দ্য কন্টেন্ট অর্গানাইজেশন। কন্টেন্ট অর্গানাইজেশনের ফার্স্ট স্টেপটা শুরু হয় বেসিক্যালি অ্যাফিনিটি ডায়াগ্রাম দিয়ে। ঠিক আছে,
সো হোয়াট ইজ অ্যাফিনিটি ডায়াগ্রাম? আমি আগেই বলছি আমরা সাধারণত এই জিনিসগুলা ফিজিক্যাল অফিসে ট্রাই করতে পারতাম। আপনারা দেখবেন এরকম অনেক অনেক ছবি, যে অনেক সফটওয়্যার কোম্পানির ছবি এরকম দেখবেন যে কাঁচের মধ্যে স্টিকি নোট গুলা লাগাচ্ছে, দেখছেন না এগুলা? এই জিনিসগুলো তো দেখা হয়েছে নাকি, এই টাইপের ছবিগুলা এগুলা দেখা হয়েছে। এই জিনিসগুলা কি করা হয়, এই সেশন গুলা এগুলাকে বলা হয় ডিজাইন সেশন। ঠিক আছে, এই ডিজাইন সেশনে হচ্ছে গিয়ে কোম্পানির বিভিন্ন লেভেলের লোকজনকে ইনভাইট করা হয়, কোন একটা ব্রিফ দেওয়া হয় তাদেরকে, আচ্ছা ভাই আমি এরকম একটা প্রোডাক্ট বানাবো, আমার ইউজার হচ্ছে এরকম, কি কি জিনিস রাখতে পারি আমি, একটা ওপেন এর ডিসকাশন। ওখানে ফিনান্সের লোক থাকে, ওখানে মার্কেটিং এর লোক থাকে, এখানে বিজনেস লিড থাকে, ওখানে ডেভেলপ, ওখানে সিস্টেম আর্কিটেক্ট থাকে। ঠিক আছে, বুঝতে পারছেন আমার কথা? ওখানে আপনার ফ্রেন্ডকেও ইনভাইট করতে পারেন। ওকে, এরকম একটা জায়গায় তখন তাদের হাতে স্টিকি নোট ধরায় দেওয়া হয়, বলে আপনার ওপেন এন্ডেড ভাবে ফিচার গুলো লেখেন। তারা লেখে, আপনারা বুঝতে পারছেন সেশনটা কিরকম হয়, তারা লেখে হচ্ছে গিয়ে মানে একটা কাঁচের ইয়ের মধ্যে অথবা হচ্ছে একটা বোর্ডের মধ্যে তারা ওগুলা প্রেস করে দেয়। দেন এই জায়গাটার মধ্যে দুইজন লোক থাকে, একজন হচ্ছে ফ্যাসিলিটেটর, আর একজন হচ্ছে গিয়ে আপনার নোট টেকার আর কি। ফ্যাসিলিটেটর যে কাজটা করে, ওই সবগুলো স্টিকি নোট, তো তারপর তারা চলে যায়। এই সেশনটা 30 মিনিটস এর বেশি হয় না, যতই আপনি সুযোগ দিবেন ততই মানুষ কিন্তু ফিচার লিখতে থাকবে। ঠিক আছে, সুযোগ বেশি দূর হয় না। ওকে, সো ওরা চলে যাওয়ার পর এই যে ফ্যাসিলিটেটর যে কাজটা করে, এই কন্টেন্ট গুলো সবগুলা সে পড়ে, সবগুলো স্টিকি নোট কেস সব পরে এগুলাকে তারপরে গ্রুপিং করে। ঠিক আছে, গ্রুপিং করে এবং এগুলাকে প্রপারলি টাইটেল দেয়। হ্যাঁ, অনেকের স্টিকি নোটের ফিচারটা সেম কিন্তু ভাষাটা ডিফারেন্ট, এগুলাকে সে একটা করে ফেলায়, নতুন একটা স্টিকি নোট জেনারেট করে ওগুলাকে সে ফালাই দেয়। ঠিক আছে, ফালাই দেয় মানে কমপ্লিটলি ফালাই দেয় না, এটাকে একটু আর্কাইভে রাখে যাতে ইউজারের ওয়ার্ড গুলাও যেন ও একটু ইয়ে করতে পারে, যে হ্যাঁ ইউজারের ল্যাঙ্গুয়েজ গুলো কিন্তু সে অ্যাডাপ্ট করছে। আমি জায়গায় ভাবছি সাইন আপ ফ্রম, বাট সাইন আপ কথাটা কিন্তু অনেকেই বুঝেন না। আপনি ক্রিয়েট অ্যাকাউন্ট বলেন, অনেক তার চেয়ে আরো বেশি লোক বুঝবে। সি দ্য ইউজার ল্যাঙ্গুয়েজ, ডোন্ট ফরগেট অ্যাবাউট দ্য সাইন আপ। এইটার আপনি আপনার প্রোডাক্টে রাখবেনই না, সাইন আপ শব্দই রাখবেন না, আপনি রাখবেন হচ্ছে রেজিস্ট্রেশন, অথবা রাখবেন হচ্ছে গিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। তো এইভাবে হচ্ছে ইউজারদের সাথে মিশলে তাদের প্রসেসিং ইয়াগুলা পাওয়া যায়। আমরা সাধারণত দেখি যে আমরা যেভাবে হচ্ছে গিয়ে ইন্টারনেটের প্যাকেজ গুলো ডিজাইন করি, দোকানে গেলে কি বলে, ভাই মেগাবাইট কিনবো, সো দিস প্রোডাক্ট নেম ইজ দ্য মেগাবাইট না ইন্টারনেট প্যাকেজ। কিন্তু আজকে কি এখন পর্যন্ত দেখছেন কোন একটা মানে মোবাইল কোম্পানির ইয়েতে মানে অথবা অ্যাডভার্টাইজমেন্টে লেখা যে মেগাবাইট অফার? এরকম কিন্তু এখন পর্যন্ত আসে না। কিন্তু ম্যাক্সিমাম মানুষই কিন্তু বাসার মধ্যে আমার আম্মু বলে আমার মোবাইলে মেগাবাইট শেষ, তো তারা বলে না প্যাকেজের মেয়াদ শেষ। তো ফর্মাল ল্যাঙ্গুয়েজ গুলা চেষ্টা করবেন যত সম্ভব দমায় রেখে ইউজার ল্যাঙ্গুয়েজ গুলাকে অ্যাডাপ্ট করতে এবং তাদের মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করে প্রোডাক্ট ডিজাইন করতে। আচ্ছা আচ্ছা, কামিং হিয়ার যে কন্টেন্ট অর্গানাইজেশনে যেটা বললাম, ও তখন গ্রুপিং করে সুন্দর করে, তারপর হচ্ছে গিয়ে এটাকে মানে ওই যে দেয়ালটা ছিল ওখানে সুন্দর করে গুছায় একটা সুন্দর করে ছবি তুলে, এবং তারপরে করে কি কম্পিউটারে হচ্ছে গিয়ে এটাকে ডকুমেন্ট করে ফেলায়। ডকুমেন্ট করে জিনিসটা প্রিপেয়ার করে সেটার নাম হচ্ছে গিয়ে অ্যাফিনিটি ডায়াগ্রাম। আমি আপনাদেরকে অ্যাফিনিটি ডায়াগ্রাম একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ারটা চেঞ্জ করে আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। দেখা যাচ্ছে। আপনি একটা অ্যাফিনিটি ডায়াগ্রাম নিয়ে সার্চ দিবেন। এখন যেহেতু আমাদের ওই টাইপের ডিজাইন সেশন করার সুযোগ নাই, তো এখন অনলাইনেই জুম মিটিং করে অথবা হচ্ছে গুগল মিট যেভাবে হোক না কেন আপনারা ওই ডিসকাশন গুলো রেকর্ড করবেন। বিজনেস রিকোয়ারমেন্ট যদি কোনো ডকুমেন্ট থাকে সেই ডকুমেন্টটা রিড করবেন, রিড করে হচ্ছে এই টাইপের একটা ডকুমেন্ট বানাবেন। সি আমি এটার কথা বলছিলাম যেটা ফিজিক্যালি হয়, কিন্তু এটা করার কোনো সুযোগ এখন নাই। তো আপনারা যেটা সুন্দর বলতে, হ্যাঁ এটা আমার কাছে পছন্দ হয়েছে। এটা কেন পছন্দ হয়েছে, কারণ সুন্দর করে এগুলাকে গ্রুপ করা আছে, যে টাইটেল এবং টাইটেলের আন্ডারে গ্রুপ করা। তবে যে জিনিসটা এখানেও ইম্প্রোভাইজেশন সুযোগ আছে, মানে এই জায়গাটার মধ্যে কার্ড এক একটা স্টিকি নোট, এটা কার্ড স্টিকি নোট এগুলো এক একটা, এই জন্য ডিফারেন্ট স্টিকি নোটের কালার যেগুলো মার্কেটে পাওয়া যায় ওটা করে দেওয়া। এই যে লম্বা যে কলামটা, এই কলামটা কিন্তু একটা মেজর ফিচারকে ব্রেক ডাউন করছে। ধরুন একটা মেজর ফিচারকে ব্রেক ডাউন করছে, সেটা কি কালচার? আই এম সেইং দিস ইজ নট এ কালচার। এই পুরাটা কলামেরও একটা টাইটেল থাকা উচিত। ঠিক আছে, আমি আমাদের এই অ্যাফিনিটি ডায়াগ্রাম অনেক ইম্প্রোভাইজেশন আমি করেছি এবং আমি যাদেরকে লাস্টে ব্যাচে ট্রেনিং দিলাম তাদেরকে ওভাবে শিখিয়েছি আর কি। তো এটা এই ছবিটা একটা ভুল আছে, এটা
অনেক ইম্প্রোভাইজ কিন্তু হয় ডায়াগ্রাম গুলা আস্তে আস্তে, এগুলা ইটস নট এ কজ এগুলা তো ইভলভিং জিনিস। তো এগুলা হচ্ছে গিয়ে ডায়াগ্রাম গুলার মানে কিভাবে আপনি ডিজাইন করবেন এগুলা হয়, আরো মানে মানে ইম্প্রোভাইজেশন আসে। তো এই কলামটারও কিন্তু ছোট একটা টাইটেল থাকা উচিত, কারণ এই ফিচারটার, এই মেজর ফিচারটা ব্রেক ডাউন করা হয়েছে এই জায়গাটার মধ্যে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা হবে টাইটেল। ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় কি কি ফিল্ড আসবে, ঠিক আছে, অথবা কি কি ফিচার এখানে থাকতে পারে সেগুলো আপনি কার্ডে এখানে লিখে রাখলেন। সো ক্রিয়েট অ্যাকাউন্ট হবে এই জায়গাটার মধ্যে ছোট্ট একটা টাইটেলের মতো। তাহলে এইটা কি হবে, আপনি দিতে পারেন ইউজার অনবোর্ডিং, যেটার মধ্যে লগ ইনও থাকবে, ক্রিয়েট অ্যাকাউন্টও থাকবে। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? সো মাই সেইং ইজ দ্যাট যে আপনি যখন একেবারে গ্রাউন্ড লেভেলের ব্রেকডাউন করবেন ওই কলামটার উপরে, এটা এখন যত দূর লেভেলে যায় এটা আপনার এখানেও শেষ হতে পারে, আবার এখানে আরো একটা বড় গ্রুপিং করে আরো হইতে পারে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আপনাকে বিজনেস রিকোয়ারমেন্ট এবং ডিসকাশন থেকে স্ট্র্যাক্ট করে 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 আপনাকে এখানে ফিচার গুলা, আমি বারবার বলছি এখানে ফিচার আসবে, যে ফিচার গুলা পরবর্তীতে আমি ইউজার ফ্লোতে অথবা ওয়্যার ফ্রেমে অথবা ইউআই ডিজাইনে নিয়ে যাব। এখানে ফিচার লেখা হবে এই জায়গাটার মধ্যে, ঠিক আছে। তো কন্টেন্ট এইটাই হচ্ছে কি আপনার আপনাকে যে র ডকুমেন্ট গুলো দেওয়া হবে, কোনো অডিও অথবা আপনার যে মিটিং ডিসকাশন, এটার ডিজাইনারের পার্সপেক্টিভে, ইউজারের পার্সপেক্টিভে স্টার্টিং পয়েন্ট হচ্ছে গিয়ে এই হচ্ছে কি অ্যাফিনিটি ডায়াগ্রাম। যেহেতু আমাদের এই জায়গাটার মধ্যে সুযোগ নাই, আমরা হচ্ছে কি কোর্সের মধ্যে একটা বিজনেস রিকোয়ারমেন্ট নিয়ে কাজ করি এবং ওখানে ওই বিজনেস রিকোয়ারমেন্টটা পড়ে পড়ে কিভাবে একটা অ্যাফিনিটি ডায়াগ্রাম প্রিপেয়ার করতে হয় ওটা, কজ ওখানে সময় থাকে, আজকে ওখানে 2-3টা ক্লাস ধরে আমরা এগুলা শিখাই দিই। কজ এগুলা ইভেন্চুয়ালি আমি বললাম এই ডকুমেন্টটা কোনো অর্গানাইজেশনের নিড নাই। আর আমি যদি বলি আপনার একটা টিম লিড আছে অথবা যে হচ্ছে হেড অফ দ্য প্রোডাক্ট, সামটাইমস তারও, অথবা হচ্ছে গিয়ে মানে সিনিয়র সফটওয়্যার, অথবা যদি বলি যে টেকনিক্যাল লিড, অথবা হচ্ছে আমি যদি বলি যে মানে হেড অফ বিজনেস, হেড অফ মার্কেটিং অথবা সিইও, তাদের কারোই কোনো হেডেক নাই এই টাইপের ডকুমেন্ট দেখা। তারা আলটিমেটলি দেখতে যাবে আচ্ছা আলটিমেট জিনিস দেখতে কিরকম হয়েছে, হ্যাঁ ইউআইটা তারা দেখতে চাবে, ইউআই থেকে তারা আবার প্রোটোটাইপটা দেখতে চাবে। মাঝে মাঝে ইউআই দেখতে চায় না, আজকাল মানুষের হ্যাবিট এই লেভেলে চেঞ্জ হয়ে গেছে, ইউআইও দেখতে চায় না, তার প্রোটোটাইপ ডাইরেক্টলি দেখতে চায়। তো এই ছোট ছোট স্টেপ গুলা যেগুলা আপনাকে বেসিক্যালি হচ্ছে হেল্প করবে ইউআই তে যাইতে, যে ইউআইটা হবে হচ্ছে কি প্রুভেন, যে ইউজাররা শেষ পর্যন্ত এটা ইউজ করে করবে, কোম্পানির রেভিনিউ আসবে। তার প্রসেস গুলা, এই ডকুমেন্ট গুলা কেউ আপনাকে দেখতে চাবে না অর্গানাইজেশনের মধ্যে, কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। এই মেসেজটাই আমি আমাদের ডিসকাশন শুরুতে দেওয়ার চেষ্টা করতেছিলাম, এগুলো আপনাকে নিজ থেকে করতে হবে। তো এগুলো নিজ থেকে শিখা এবং সবসময় স্টাডির মধ্যে থাকা, যে কেস স্টাডি, এক নাম্বার হচ্ছে কেস স্টাডি গুলো দেখবেন যে অন্য কোনো কোম্পানি সাধারণত রিভিল করতে চায় না। যেমন আমি নেটফ্লিক্স এর কথা যদি বলি, অনেক আগের কোনো একটা ভার্সনের দেখবেন একটা অ্যাফিনিটি ডায়াগ্রাম পাওয়া গেছে। উবার পাবেন অনেক আগের, রিসেন্ট পাবেন না, এটা অর্গানাইজেশনের একটা সিক্রেট ডকুমেন্ট। এই ডকুমেন্ট কেউ সাধারণত অনলাইনে পাবলিশ করে না, একমাত্র ইমেইলে চালাচালি হয়, ঠিক আছে। অনেক বছর পরে যখন আপনি যদি কোনো কেস স্টাডি লিখতে চান, তখন এটাকে একটু ছোট জেপিজি করে, ছোট করে যেন জুম করে যেন পড়তে না পারে, তখন হচ্ছে কি আপনি এটাকে ওই যে বিহেন্সে কেস স্টাডি লেখে, ব্লগে লেখে, ওভাবে আপনি দিয়ে দেবেন আর কি, ঠিক আছে। সো মোরাল লেস আমি মোটামুটি এতটুকুই আজকে ডিজাইন করতে পেরেছি আজকের জন্য। এবার আপনাদের কোশ্চেন প্লিজ। সেন্টেন্স কেস আর টাইটেল কেসের মধ্যে পার্থক্যটা বুঝতে পারিনি। সেন্টেন্স কেসটা হচ্ছে গিয়ে আপনার, আপনি যতগুলো ওয়ার্ড ব্যবহার করবেন সেই ওয়ার্ডের প্রথম যেই ইয়াটা অ্যালফাবেট সেটা বড় হবে, হ্যাঁ। আর টাইটেল কেস হচ্ছে গিয়ে প্রতিটা ওয়ার্ডের প্রথমটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল হবে। ভাই আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমাদের কোর্সটা আসলে কবে শুরু হবে আর অ্যাপ্রক্স মানে শেষ হতে কতদিন লাগবে? আমি কোর্স টাইমিংটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টাইমিংটা আমি ওভাবে অবশ্য চেক করি নাই, আমি যতদূর জানি আগস্ট মাসে শুরু হওয়ার কথা, মিড আগস্ট আমি যতদূর জানি আর কি, ঠিক আছে। ওখানে কি কোনো ডেট লেখা আছে? আমি অনেকদিন চেক করিনি অবশ্য। ওখানে যেটা ছিল জুলাই থেকে ছিল। শিডিউল অনুযায়ী সম্ভবত 16ই আগস্ট থেকে শুরু হওয়ার কথা, আমি যদি ভুল না করে থাকি। আচ্ছা, আমিও সেটাই অ্যাকচুয়ালি ওই সময় হয় নাই, কারণ হচ্ছে কি আমার তখন কোভিড ছিল, ঠিক আছে। তো আমিও বেসিক্যালি ওভাবে পাই নাই, ওদেরকে বলছি যে আমি সেভাবে সাপোর্ট দিতে পারবো না, কজ এই সময় বুঝেনি অনেক দুর্বল থাকে, কথা বলা যায় না, ঠিক আছে। এই জন্য মনে এটাকে শিফট করে 1 মাস পরে আনা হয়েছে। আর আমিও চাচ্ছিলাম একটা ওয়েবিনার করতে ইয়ার শুরু করার আগে। হ্যাঁ সালমান ভাই। আচ্ছা ভাইয়া, তাহলে শেষ হতে কিরকম টাইম লাগবে? আচ্ছা, এইটার শেষটা হচ্ছে গিয়ে
ঠিক আগের এই ব্যাচের এক্সপিরিয়েন্স যদি বলি যে 3 মান্থস, ঠিক আছে, 3 মান্থসের মানে মতো, মিড নভেম্বর। হ্যাঁ 3 মান্থসের মতো লাগবে। আর আমাদের মধ্যে ওখানে যেটা ছিল যে আমরা ফিল করছি যে আমাদের আটটু দরকার, ঠিক আছে, আচ্ছা তখন বাড়তি ক্লাস হয়েছে। ওটা আমরা ডে স্কুল থেকে পারমিশন নিয়ে নিয়েছি, ওটার জন্য কোনো মানে ফ্রুগালিটি করা হয়নি, এটা আমরা কন্টিনিউ করেছি। আমাদের মনে হয় মানে ওই জায়গাটার মধ্যে বাড়তি ক্লাসগুলোতে যে ছিল সে ছিল, মানে আমি দেখছি সবাই ছিল, কাজ আমরা একটু বাড়তি বাড়তি শিখছি আর কি। সেকেন্ড হচ্ছে কি ইন্টার্নশিপ আছে এখানে একটা ডেভ স্কিলে, আচ্ছা ঠিক আছে, তো ওখান ইন্টার্নশিপে আসার কারণে আমার সাথে আরেকবার ইন্টারেক্ট হয়, ঠিক আছে, তখন আবার আরো মানে 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 আবার নলেজ গুলো আবার প্রথম থেকে ঝালাই হয়, কজ ওখানে রিয়েল প্রোডাক্ট নিয়ে কাজ করা হয়। আর এই কোভিড এর মধ্যে কি এটা কি অনলাইনে হয় ইন্টার্নশিপটা নাকি এটা অনলাইনই মানে হচ্ছে, হ্যাঁ অনলাইনই হয়, অনলাইনে? এখন ফিজিক্যালি যাওয়াটাই পসিবল। ওকে, হ্যাঁ সালমান ভাই ঠিক আছে ভাই thank আমার you. আর দুইটা কোশ্চেন ছিল, তাহলে প্লিজ। ইন্টার্নশিপের বিষয়টা বলতে চাচ্ছিলাম যে কোর্স শেষে ইন্টার্নশিপ করার বিষয়ে আপনারা কোন ধরনের স্টুডেন্টদের বেশি প্রাধান্য দেন, এবং ইন্টার্নশিপটা আসলে মানে কিভাবে ইয়ে হয়, ডিফাইন হয়? কোন ধরনের স্টুডেন্টের প্রাধান্য দিয়ে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্টুডেন্ট শব্দটা ইউজই করি না, ঠিক আছে, তো এটা হলো কথা। আর কাদেরকে প্রাধান্য দিই সেটা হচ্ছে গিয়ে অ্যাজ আমি এখানে ইনস্ট্রাক্টর, আমার কাছে রিপোর্ট থাকে কারা কন্টিনিউয়াসলি কাজ করেছে। আর ক্লাস মাঝে মাঝে অনেকে গ্যাপ যাইতেই পারে, কমপ্লিটলি ফাইন, আমারও গ্যাপ হয়, আমি ক্লাস নিতে পারি না সামটাইমস কোনো ফ্যামিলি প্রবলেম থাকলে অথবা আমার পার্সোনাল প্রবলেম থাকলে। তো এখানে দেখা হয় আপনার পার্টিসিপেশনটা কতটুকু, মানে হার্টফুলনেস, ঠিক আছে, সোজা বাংলা ভাষায় আপনি কতটুকু দিতেছেন আপনি অ্যাসাইনমেন্ট গুলোতে, ক্লাসে কতটুকু পার্টিসিপেট করছেন। এটা যখন আমি দেখব যে এটা মানে আপনি এই ইন্ডাস্ট্রিতে, মানে ব্যাপারটা কি আমি আপনাকে বলি খুব সিম্পল, এইখানে ইন্টার্নশিপে চলে গেলে আপনার সিভিটা কিন্তু ডেভ স্কিল যাবে নিবে এবং হচ্ছে গিয়ে বিভিন্ন কোম্পানিতে এটাকে সাপ্লাই করবে, ঠিক আছে, তাদের যখন হচ্ছে গিয়ে রিক্রুটমেন্ট হবে ইউ উইল গেট ইমেল মেবি, এরকম প্রসেস চলতেছে। তো নিশ্চয়ই ডেভ স্কিল যাদের সিভি ফরওয়ার্ড করবে তাদের তো কনফিডেন্স আসতে হবে যে দে আর ক্যাপাবল, ইন্ডাস্ট্রিতে গেলে ডেভ স্কিলের দুর্নাম হবে না, মানে ইউ ক্যান ডু অল অফ দ্য থিংস, ইউ ক্যান ডু দ্য থিংস অ্যাকর্ডিং টু দ্য জব ডিসক্রিপশন। ওকে, তো এই জিনিসটা কমপ্লিটলি আমার থেকে যায় যে আমি অবজার্ভ করি এবং হচ্ছে গিয়ে এটা কঠিন কিছু না, কমপ্লিটলি হচ্ছে এই জায়গাটার মধ্যে আমরা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্টে লার্নিং গুলো করি। আপনার পার্টিসিপেশন যদি খুব সুন্দর হয়, হার্টফুলনেস হয়, ইউ উইল গেট দ্য ইন্টার্নশিপ অপরচুনিটি। ইয়ে ভাই, তাসওয়াফ ভাই। আচ্ছা, আমার প্রশ্নটা ছিল যে এই কোর্সটার ব্যাপারে দুইটা, একটা হচ্ছে যে ইন্টার্নশিপ যেটা বলছেন ওটা তো বোধহয় ইন হাউস ইন্টার্নশিপ, তো সেই ক্ষেত্রে কি প্রত্যেকটা স্টুডেন্টকে সামথিং প্রজেক্ট দেওয়া হবে এবং প্রজেক্ট গুলা ইভালুয়েট করা হবে, যদি আমি ভুল না করে থাকি? এটাই। ওকে, ওকে ফাইন। আরেকটা বিষয় হচ্ছে যে এই কোর্সের ভিতরে ধরেন একজন মেন্টর যিনি হয়তো একটা মানে ইউআই বা একটা ইউএক্স টিম লিড করছেন, তার জন্য স্পেশাল কোনো কিছু থাকছে কিনা কন্টেন্টে? মানে যিনি হচ্ছে গিয়ে কোনো একটা টিম লিড করছে তার জন্য, রাইট রাইট রাইট। তার জন্য এখানে যে কন্টেন্টটা থাকে সেটা হচ্ছে গিয়ে আপনি কিভাবে এফিশিয়েন্টলি ডিজাইন ওয়ার্ক গুলাকে প্রিপেয়ার করাবেন এবং ডেলিভারি করাবেন, ওই লিডটা দেওয়া, টাইম ম্যানেজমেন্ট এবং হচ্ছে গিয়ে ভ্যালুটা বোঝা যে আমি কোন প্রোডাক্টের জন্য এটা করব, কোন প্রোডাক্টের জন্য করব না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি লাকি যে অ্যানথ্রোপোলজি আমার একজন কলিগ ছিল, ওনার কাছ থেকে আমি হিউম্যান সম্বন্ধে এত কিছু শিখছি যেটা আমি দেখছি যে যারা ইউএক্স এর পার্সপেক্টিভে হিউম্যান সাইকোলজি লার্নিং করে ওই জায়গা থেকেই আসছে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে গিয়ে তারা যেগুলা করে তারা মানে তাদের অ্যাপ্লিকেশনটা মানে কাজের ব্যাপ্তিটা যত বেশি, আর যেটা করি সেটা হচ্ছে জাস্ট ইউআই এর পার্সপেক্টিভে হিউম্যানের ওই সাইকোলজিক্যাল কম্পোনেন্ট গুলা জাস্ট নিয়ে আসি, ঠিক আছে। তো মানে হি হেল্প মি আ লট, সে র্যান্ডমলি আমাকে বলছে, বিভিন্ন সময় আমরা গল্প করতাম, বাট আমি আমার মতো করে দেখছি যে হ্যাঁ আমি যা পড়তেছি ও তো একই কথা বলতেছে, ঠিক আছে। তবে আপনার কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে কোনো স্পেসিফিক কোনো একদিন কথাটা বলা হবে না, ওভারঅল ক্লাসেই দেখা যাবে যে যাই করতেছি না কেন কিছু না কিছু কম্পোনেন্ট নিয়ে কথা বলা হবে, ঠিক আছে। জি, আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো ভাইয়া যে কোর্সটা কি প্রি রেকর্ডেড কিনা? No, it's not a pre-recorded, it's a live. ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, নয়ন ভাই।
সরি, নয়নিত ভাই একটু পরে, আসাদ ভাই আগে হ্যান্ড রেজ করেছে। জি ভাইয়া, ভাই আমার কোশ্চেনটা ছিল যে আমরা এই কোর্সটাতে ভাইয়া কোন সফটওয়্যার বা টুলস এর ইউজ শিখবো আর কি? ওকে, আমি খুবই কেটে ছেটে একেবারে মিনিমাম, মানে আমার এমনিতে পার্সোনাল কিছু মেথোডোলজি আছে, যত লেস সফটওয়্যার ব্যবহার করা যায়, যত কম কম সফট টুলস ব্যবহার করে কাজ করা যায়। তো আইডিয়েশনের জন্য লাইক অ্যাফিনিটি ডায়াগ্রাম, ইউজার ফ্লো, আমি ড্রডো ডায়োটা ইউজ করি। বাট এখন ফিগমা জ্যাম আসছে, তারপরে হচ্ছে মাইরো নামে একটা আসছে। তো এই তিনটার মধ্যে আরেকবার একটু চেক করে দেখবো কোনটা বেস্ট হয়। তবে এখন পর্যন্ত আমি ড্রডো ডায়োতেই কমফোর্টেবল। আর তারপরে হচ্ছে ইউআই এর জন্য এবং প্রোটোটাইপিং এর জন্য ফিগমা এবং এক্সডি, এটা কোনো একটা আমাদের বেছে নিতে হবে। ঠিক আছে, তবে মানে আমার প্ল্যানটা হচ্ছে গিয়ে আমরা এক্সডি দিয়ে শুরু করব। ডেফিনেটলি আমার একটা লজিক আছে এক্সডি দিয়ে শুরু করার, এবং মনে হয় কিছু ক্লাস আমরা ফিগমাতেও লার্নিং করব। ঠিক আছে, তবে ফিগমাটা যেটা মানে এক্সডি এবং ফিগমা, আমি জানি না আপনারা কয়জন এগুলো নাম শুনেছেন। স্কেচ একটা আছে যারা হচ্ছে অ্যাপেলের মানে ম্যাক ইউজ করে, কিন্তু যারা উইন্ডোজ এর জন্য তাদের হচ্ছে গিয়ে ফিগমা এবং এক্সডি, এই দুইটাই মোটামুটি হচ্ছে গিয়ে কারাকারির মতো অবস্থা। তো ফিগমা না এক্সডি কোনটা ব্যবহার করব, আমি আপনাদেরকে অনেস্ট অপিনিয়ন যেটা সেটা হচ্ছে গিয়ে আপনারা প্রথমে এক্সডি দিয়ে শুরু করবেন। ফিগমাটা, এটার কিছু ভালো ফিচার আছে, কিন্তু যেটা একটু অ্যাডভান্স লেভেলে কেউ যদি চলে যায় তার জন্য এই জায়গাটার মধ্যে কমফোর্টেবল সে ফিল করবে। ঠিক আছে, তো আপনারা আরেকটা মেসেজ এটা, সেটা হচ্ছে গিয়ে সামনে আমি আমি বেশ কয়েকটা জব ডেসক্রিপশন এবং কোম্পানিকে ফলো করলাম, স্পেসিফিকলি ফিগমা চায়, এক্সডিও চায় না। ঠিক আছে, এটা বাংলাদেশি কোম্পানি না, এগুলো হচ্ছে বাইরের কোম্পানিগুলোর জন্য, তারা ফিগমাকে খুব প্রেফার করে। তো ডেফিনেটলি আপনাকে কিন্তু ফিগমাতে নিজেকে স্কিল ডেভেলপ করা লাগবে। হেল্প করতে পারি, মানে হ্যাঁ আমার প্লিজ। রিসেন্ট ইয়েতে যেটা আসতেছে সেটা হচ্ছে কেউ যদি রাইজন ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট মিনিমাম রাইজন 5-3400 থেকে পরের ভার্সন গুলা ইউজ করতে পারেন। আর আরেকটা হচ্ছে যদি কেউ ইন্টেল ইউজ করেন তাহলে অ্যাটলিস্ট হচ্ছে হলো ইন্টেল কোর i5 9 or 10 জেনারেশন হলে ভালো হয়। এইটার সাথে কম্পাটিবল মাদারবোর্ড এবং হচ্ছে হলো র্যামের ক্ষেত্রে আমি বলবো কারো যদি শেয়ার্ড গ্রাফিক্স থাকলে সেক্ষেত্রে অ্যাটলিস্ট যাতে সে 16 GB র্যাম ইউজ করে, তা নাহলে এইচডির ক্ষেত্রে এটা একটু রিসোর্স হাংরি একটা অ্যাপ। তো সেক্ষেত্রে হয়তো আপনাদের একটু প্রবলেম হবে এর নিচে কোনো কনফিগারেশন থাকলে। র্যামেরটা খুব ইম্পর্টেন্ট। 16 GB দো ইজ এক্সপেন্সিভ। ঠিক আছে, তবে ব্যাপারটা আমি আপনাকে একটু ইজি করে দিই। প্রথমত এত টাকা থাকে না, কারণ 16 GB র্যাম একটা ল্যাপটপ পারচেস করা খুবই ডিফিকাল্ট, মানে প্রথম আমি যদি আমি বলি অবশ্য আর কি। ডেস্কটপ পার্সপেক্টিভ থেকে বলেছি আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি পার্সপেক্টিভে। সো সি দা অ্যাকচুয়ালি যেটা আপনাদের আরেকটা টার্গেট রাখতে হবে, এই মানে এখানে কাজ করে আপনারা কিন্তু সাইড প্রজেক্ট করবেন অনেক বেশি। ঠিক আছে, সাইড প্রজেক্ট করে কিছু টাকা ইনকাম করে ফেলাবেন এবং ওটা দিয়ে ভালো একটা পিসি কিনবেন। প্রথম আপনারা লার্নিং এর জন্য ছোট দিয়ে শুরু করেন, কারণ ওই জায়গাটার মধ্যে অত বেশি গ্রাফিক্স নিয়ে কাজ করা হবে না, কারণ লার্নিং অত কিছু অত তো হয় না। ঠিক আছে, কিন্তু আপনারা টার্গেট রাখেন 6 মাসের মধ্যে মিনিমাম 2 লাখ টাকা আপনি ইনকাম করে ফেলাতে হবে। ঠিক আছে, মিনিমাম টার্গেট রাখতে হবে আপনাকে, টার্গেট থাকলে অ্যাচিভ হবে, টার্গেট না থাকলে কিচ্ছু অ্যাচিভ হবে না। টার্গেট রাখেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এবং ওই 2 লাখ টাকা ইজ এ ইনভেস্টমেন্ট, আপনি এই জায়গাটার মধ্যে খরচ করেন 80,000 অথবা 1,20,000 খরচ করেন, আপনার রিটার্ন আসবে। কজ এটা দিয়ে আপনি পরবর্তীতে যে 2 লাখ টাকার কাজ করে ফেলাইছে 2 মাস 3 মাসের মধ্যে, ডেফিনেটলি তার ভালো রকমের একটা ক্লায়েন্ট বেস অথবা নো হাউ হয়ে গেছে। একটা হ্যাবিট যখন মানুষের চলে আসে তারপরে কিন্তু সে এটাকে আরো স্কেল করে। আর ইনফ্যাক্ট যারা এই টাইপের রিসার্চ টাইপের কাজে আসে তারা এটা করতে পারে। তারপরে আপনি একটা বন্ধ করে দিবেন না, তার মানে আপনার এই যে 1,20,000 টাকা অথবা হচ্ছে গিয়ে যদি আপনি অ্যাপেলের যদি ইউজ করেন তো বেস্ট। ঠিক আছে, তাহলে ওই টাকাটা উঠার জন্য দেখা যাবে আপনি আরো কাজ করছেন। আমরা পাইরেটেড সফটওয়্যার ইউজ করতে খুব পছন্দ করি, কিন্তু এটা আমার কাছে অপছন্দের অন্য একটা সেন্সে। আমি ধর্মীয় পার্সপেক্টিভে বলতেছি না, ধর্মীয় পার্সপেক্টিভ অবশ্যই এটা হারাম আমার আন্ডারস্ট্যান্ডিং, কিন্তু অন্য পার্সপেক্টিভ হচ্ছে কি আমরা ইনভেস্টমেন্টে নাই। আমি একটা ফটোশপ অ্যাডোবে একটা প্রোডাক্ট আমি এখানে পাইরেটেড আনলাম, আমি যদি পারচেস করি তার মানে হচ্ছে গিয়ে আমি আরো বিজনেস হচ্ছে গিয়ে আনতাম, আমি কাজ করতাম, আমার ইনকাম হইতো এবং হচ্ছে গিয়ে এটার একটা রিফ্লেকশন আসতো। যখন আমরা পাইরেটেড কিছু পাচ্ছি তার মানে হচ্ছে গিয়ে আমার কাজ করার কিন্তু এরকম টেন্ডেন্সি নাই। আপনি যদি ইনভেস্ট না করেন, আপনি তো ইনকাম করার মতো রেভিনিউ আনার জন্য কোনো টেন্ডেন্সি থাকবে না, আপনি ইনভেস্ট করতে হবে। সো এটাই হচ্ছে আমার মেসেজ, যে ফার্স্টে আপনারা খুব ভালো যে যা আছে মোটামুটি সেগুলো দিয়ে শুরু করেন, বাট টার্গেট রাখেন 6 মান্থসের মধ্যে ভালো রকমের একটা
ইনকাম করে আপনার একটা মানে ভালো কনফিগারেশন একটা ল্যাপটপ নিয়ে নেবেন, যেটা মোটামুটি 2 থেকে 3 বছর। আর সফটওয়্যার গুলো এমন আপগ্রেড হয়, মানে আগেও এইচডি কিন্তু চলতো 8 জিবি র্যামে, কিন্তু এখন 8 জিবি র্যামে অবস্থা গাইল হয়ে যায়। ঠিক আছে, তো আপনাদের প্রিপেয়ার থাকতে হবে। স্পেস, হোয়াইট স্পেস, মানে নলেজ গুলা থাকা লাগে, এগুলো গ্রাফিক ডিজাইন থেকে কিন্তু এগুলো আসে। তবে আমি আপনাদেরকে ফুল স্পেকট্রাম, মানে নলেজের ফুল স্পেকট্রামটা বোঝানোর, মানে আপনাদেরকে বলবো আপনারা গ্যাদার করেন। গ্রাফিক ডিজাইন ইজ সেপারেট ফিল্ড, এটা হচ্ছে আপনাদের শিকড়। এখান থেকে কিন্তু আপনাদের আদার ফিল্ড গুলা এই জায়গাটার মধ্যে থেকে নিউট্রিশন, মানে নিউট্রিয়েন্ট কিন্তু এখান থেকেই যাবে। ঠিক আছে, ইনফ্যাক্ট আপনাকে করতেও হবে, আদারওয়াইজ আপনি এই জায়গাটার মধ্যে ইয়ে করতে পারবেন না, মানে আপনি এখানে এক্সেল করতে পারবেন না এক সময়। এই হিউম্যান সাইকোলজি তো অবশ্যই গ্রাফিক ডিজাইনে আছে, বাট ইউআই ডিজাইনেরও বেশি করে আছে এবং অনেক অনেক বড় করে আছে। কালার সাইকোলজি, তারপর ডিজাইন প্রিন্সিপাল, ওগুলো ইউআই ডিজাইনের জন্য কিছু ফিক্সড আছে, আবার এজ এ হোল আবার এটা গ্রাফিক ডিজাইন থেকে কিন্তু নলেজ গুলা ডেলিভার হয়। ওকে, ঠিক আছে, আপনাদের মনে হয় মানে এমনিতে 1 ঘন্টা প্ল্যান, আরো মনে হয় 45 মিনিট খেয়ে ফেলেছি। তো সবাইকে ধন্যবাদ আজকে জয়েন করার জন্য, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হোপফুলি ফিউচারে কোথাও না কোথাও দেখা হবে। আল্লাহ হাফেজ তাহলে।